ভাই আরও যারা আছে তাদের কি আপনাদের কি ক্যামেরা নাই? ঠিক আছে, শুরু করি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। ওয়ালাইকুম আসসালাম। আসলে ক্লাস বলতে কি, হয়তো মনে হচ্ছে ক্যামেরার দিকে তাকায় কথা বলতেছি না। আসলে গতকালে আমাকে বলা হয়েছে যে ক্লাসের জন্য, এজন্য ক্লাসের যে একটা প্রস্তুতি সেটা তেমনভাবে আমি নিতে পারিনি। এজন্য আমি যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে মনে হচ্ছে যে আপনাদের আমি অন্য দিকে তাকায় কথা বলতেছি। আর আমি যদি এখন ফোনের দিকে, ক্যামেরার দিকে তাকাই, তাহলে আবার মনে হচ্ছে যে আমি আবার স্ক্রিন দেখতে পাচ্ছি না। সেজন্য শুরুর দিকে হয়তো আমাকে একটু দেখতে আপনাদের অসুবিধা মনে হতে পারে। যাই হোক, ক্লাসটা আমরা শুরু করব এরকম আমি আরও অনেক বেশি স্টুডেন্ট আশা করছিলাম। যেহেতু স্টুডেন্ট আরও আসেনি, সেক্ষেত্রে আর কী করার, আমাদের এটা দিয়ে শুরু করতে হবে। তো ভাই আমরা প্রথমে পরিচিত হইনি, আমরা যে কয়েকজন আছি চারজনই ভাই। আপনাদের নিচ থেকে 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে নিচ থেকে একটু পরিচয়টা দিয়ে দেবেন। এখানে হবে আপনার নাম, কি করেন, আর কেন বা আমরা এলইডিবি গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি হইলাম। ওকে, হালদার ভাই আপনি শুরু করতে পারেন। আর আপনাকে দেখে আমার নিজেকেও খুব ভালো লাগছে। আর কি সকাল থেকেই আমি ক্লাস নিচ্ছি, বলতে আপনাদের এটা 4 নম্বর ক্লাস, আপনার মতো এত ভালোভাবে কেউ আসেনি, হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক, এমনকি অনেক আমিও না। ধন্যবাদ। আমি না, আমি ডিউ খালদার, গোপালগঞ্জ থেকে, কোটালীপাড়া উপজেলা থেকে। আমার গ্রামের নাম নারিকেলবাড়ি। আমি আপনার বিবিএস কমপ্লিট করেছি এবং এই মানে অনলাইন আইসিটি সেক্টরে আমার খুবই ইন্টারেস্ট এবং মানে আপনার গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এসব নিয়ে আমার ওকে ওকে ঘাটাঘাটি করতে খুবই ভালো লাগে এবং আমার ইচ্ছা এই বিষয় নিয়ে কেরিয়ার করা ফিউচারে। ওকে ভাই, এই অনেক আর ভালো কি। সিদ্ধান্ত। তারপরে আমাদের আরেকজন চলে গেছে, নাহিদ ভাই, নাহিদ হাসান ভাই। জি, আসসালামু আলাইকুম। জি বলতেছেন। হ্যাঁ, আমি শরীয়তপুর থেকে। আমি হচ্ছে একজন স্টুডেন্ট, জেডি স্ট্রিকদার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিএসসি নিয়ে পড়তেছি। ওকে আমি প্রথমে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, বাট ওইটা পাই নাই। কিন্তু এছাড়া হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনের আগ্রহ ছিল, এজন্য পরে আমি এইটাই চুজ করি। ওকে গ্রেট। আরেকজন আছে আমাদের, সাকিন, সাকিন ভাই। সাকিন ভাই আপনাদের আপনার মাইক্রোফোনটা অন করেন, কেননা আমরা যদি কনভারসেশন না করি আমরা কিন্তু ক্লাসের মধ্যে একটা ভালো কিছু করতে পারবো না। আপনার কোনো প্রশ্ন থাকলে বা এগুলো করার জন্য, হয়তো এমনও হতে পারে যদি পিসি থেকে ওনার হয়তো মাইক্রোফোন নাই, এমনও হতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আমার পরিচয়টা দিয়ে নিই। আসলে আপনারা সবাই অনেক বড়, আমি তেমন কিছুই না। আমার আমি 2012 সালে এসএসসি দিই, এরপরে সিএসসি থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি। তারপরে এই 2017 সালে আমি এলইডিবিতে ট্রেনিংয়ে ঢুকছিলাম। সেখান থেকে আমার আসলে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু। আর ক্লাস নেওয়ার ক্ষেত্রে আজকেই আমি প্রথম। আমি জানি না আমি কতটা ভালো ক্লাস নিতে পারবো, তাই বলে এমনটা না যে ফ্রিল্যান্সিংয়ে নতুন, গ্রাফিক ডিজাইনেও নতুন, এমনটা না। ফ্রিল্যান্সিং আমি অনেক দিন ধরেই করতেছি, প্রায় গত 3 বছর ধরে। তার সাথে শুরুতে ডিজিটাল মার্কেটিং করছিলাম, তারপরে কিছুদিনের মধ্যে আমি গ্রাফিক ডিজাইন এবং 3D সেক্টরে ব্যাক করছি, কেননা এই সেক্টরটা আমাকে ভাল লাগে, এটাই। আর এক্ষেত্রে আমি মনে করি আমরা সবাই এখানে একেবারেই ক্লাসে যেহেতু আছে, আমরা সবাই বন্ধুর মতো, কেননা আমরা ছোট বড় সবাই আছে। এক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের কোনো না বুঝলে আমাদের প্রশ্ন করতে সুবিধা হবে, যে আমি এটা বুঝিনি, সরাসরি আমরা প্রশ্ন, কোনো আমাদের মধ্যে দ্বিধা থাকবে না। এই জন্য আমি মনে করি আপনাদের যখন কোনো প্রশ্ন আসবে তখন একেবারে আমাকে নির্দ্বিধায় বলবেন যে হ্যাঁ ভাই আমি এটা বুঝিনি, বা আপনি যেটা বলতে পারেন, আপনাকে নির্দ্বিধায় বলবেন। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার। আর আমার দিক থেকে আমি মনে করি যেটা ভালো দিক, আমি দীর্ঘ সময় পিসির সামনে বসে থাকতে পারি। আমি মনে করি এটা আমার ভালো দিক। তো এই যে আজকে সকাল থেকে এখন পিসির সামনে বসে আছি, 6টা পর্যন্ত থাকতে হবে, অনেকের সমস্যা হয়। তারপর হচ্ছে প্রচুর রাত জাগতে পারি, যদিও এটা খারাপ দিক, কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য প্রচুর রাত জাগাটা একদিক থেকে আমার নিজের থেকে এটা করতে পারি, ভালো লাগে। আর যদি খারাপ দিকের কথা বলতে চাই, তাহলে হচ্ছে লোকটা আমি একটু খুঁতখুঁতে টাইপের। কেমন খুঁতখুঁতে টাইপের, এখন এই যে আমরা যে কাজগুলো করব, আমাদের যে হোমওয়ার্কগুলো আসবে, সেগুলো আপনাকে করতে হবে। কি করতে, আপনি যদি না পারেন, আপনি যদি অন্তত একটু প্র্যাকটিস করছেন, এমনটা যদি বলেন যে হ্যাঁ ভাই আমি যতটুকু পারছি আমি প্র্যাকটিস করছি, এতেই হবে ভাই। কিন্তু আপনি যদি একেবারেই না করেন বা ক্লাসে মনোযোগ না দেন, সেক্ষেত্রে আমাকেও কিছুটা খারাপ লাগবে, তবে আমার পার্সোনালি কোনো লস হবে না, কেননা পার্সোনালি আপনারই লস হবে।
যাই হোক, ক্লাস তো মনে হয় সবাই আমাদের তিনজন মিলেই করতে হবে, এতটুকুই। তাহলে আমরা আমাদের ক্লাসের আউটলাইনের ক্ষেত্রে চলে যাই, বা এতটুকুর মধ্যে আমাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। এতটুকু পরিচয়ের মধ্যে আমার সম্পর্কে যদি আরও কোনো আপনার প্রশ্ন থাকে বা জানার আগ্রহ থাকে, কেউ কিছু কি বলবেন ভাই? জি না, ওকে, ঠিক আছে, তাহলে আমি আমাদের প্রশ্ন নাই। জি ভাই। না, বললাম যে আমাদের এখান থেকে আর প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমি আপাতত ক্যামেরাটা অফ করে আমার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, ওকে। জি দেখতে পারতেছি। আর আমাদের আরেকজন ভাই ছিল, ওনার মনে হয় ইন্টারনেট চলে গেছে। ওকে, তাহলে ক্লাস শুরু করে দিই। আপনাদের ক্ষেত্রে আমার আরও একটা প্রশ্ন ছিল, ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে, এটা যদি বলতেন তাহলে আমরা সামনের ক্লাসগুলো নিতে একটা সুবিধা হইতো, তাহলে বুঝতাম যে কীভাবে ক্লাসটা করলে আমার সুবিধা হবে। নাইট ভাই, আপনার কেমন ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা আছে, তারপরে ফাইবার ইন্টারনেট মার্কেট প্লেস সম্পর্কে? ভাই আমার হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে তেমন বেশি ধারণা নেই, একেবারে বেসিক। ওকে। জাস্ট কিছু হচ্ছে টুলের কাজ দেখছিলাম এই আর কি। ওকে, ঠিক আছে, ধরতে গেলে শুধু আপনি একা স্টুডেন্ট, আর স্টুডেন্ট নেই ধরতে গেলে আর কি একদিক থেকে। আর এদিকে আমাদের ক্লিকসে সাকিন ভাই, ওনার তো একেবারেই মাইক্রোফোনই অফ। ওকে, তাহলে আমরা সামনে এগিয়ে যাই। আমাদের যেহেতু কোর্সের নাম হচ্ছে LEDP, যার পূর্ণরূপ হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আসলে এখানে সহজ ভাষায় বোঝাচ্ছে যে আগে হচ্ছে শিখো, তারপর হচ্ছে আর্ন করো। যদিও এখানে বলা হচ্ছে 200 ঘন্টার একটা প্রজেক্ট, আসলে 200 ঘন্টার মধ্যে আমরা যে গ্রাফিক ডিজাইনটা সম্পূর্ণভাবে শেষ করবো এটা একেবারেই না। গ্রাফিক ডিজাইন একটা বিশাল একটা সেক্টর, তার মধ্যে ছোট ছোট কিছু বিষয়গুলো এখানে আর কি যতটুকু দিয়ে একটু আর্ন করার পর যে আমরা যেতে পারি ততটুকু বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তাহলে দেখেন, তার কোর্স আউটলাইনের আউটকামসের ক্ষেত্রে যেগুলো রয়েছে আপনার রিটার্স, এডিটিং ফটো ইউজিং ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিজাইন লোগো, এটা। আর এই কোর্স আউটলাইনটা কোথায় পাবেন আপনাকে দেখাই দিই, এখানে আমরা কি কি করব, তাহলে আপনাদের নিজেদের ক্ষেত্রেও কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা জাস্ট এখানে LEDP সার্চ করব, এখান থেকে চলে যাচ্ছি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে, এলইডিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখেন এখানে দেওয়া আছে ক্লাস মডিউল, তারপরে এখানে আমরা যদি গ্রাফিক ডিজাইনে জাস্ট একটা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই ক্লাস মডিউলটা ডাউনলোড হয়ে যাবে। এটা ক্লাস মডিউলের ক্ষেত্রে দেখি এখানে কিভাবে ভাগ করা হয়েছে, এখানে ডে বাই ডে ভাগ করা হয়েছে, দিন হিসেবে ভাগ করা হয়েছে। তাহলে দেখেন এখানে ডে 1-এ বলা হয়েছে ইন্ট্রোডিউসিং টু গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিফারেন্ট টুলস অ্যান্ড ফটোশপ। আরেকজন অ্যাড করছে, ওনাকে আমি অ্যাড করে নিই। রাকিব খান ভাই, আপনি শুনতেছেন? আপনার মাইক্রোফোনটা অন করে আমাদের সঙ্গে কথা বলেন। ওকে ভাই, আমরা সামনে ক্লাস এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে যেটা বিষয় আছে, এখানে দুটো সেকশনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের প্রথম, যেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং উইথ গ্রাফিক ডিজাইন, অর্থাৎ গ্রাফিক ডিজাইন কি, আরেকটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন টুলস, যেখানে হচ্ছে আমাদের যেসব সফটওয়্যার টুলস বলতে আমরা সফটওয়্যারগুলো ধরে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের যে গ্রাফিক ডিজাইন করতে যে সকল সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেটা। আর অন্যদিক থেকে এখানে ফটোশপের বেসিক যে জিনিসগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। তাহলে আমরা শুরু করে দিই। যেহেতু আমি শুধু কালকেই জানছি, সেহেতু ক্লাসের বিষয়ে খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারিনি, যতটুকু পারি দ্রুত চেষ্টা করার চেষ্টা করছি।
আসলে এমন বিষয়টা দাঁড়ায় গেছে যে, নাহিদ ভাই আপনি শুনতেছেন? জি ভাই। আসলে এত স্টুডেন্ট আসতেছে যাচ্ছে, আমি কি করব বুঝতেছি না। ক্লাস কি কন্টিনিউ করতে থাকবো, কি বলেন আপনি? ভাই অটো অ্যাড দেওয়া যায় না, ও, যে মানে যারা আসবে অটো অ্যাড হয়ে যাবে? না, ওখানে পারমিশন দিয়ে করতে আহ, হবে। আর আমি ভাই আগে তো জুম ব্যবহার করতাম, আর এটা সম্পর্কেও তেমনটা আইডিয়া নাই। দু একদিন ক্লাস করলে হয়তো আইডিয়াটা চলে আসবে। ওকে। ও, যাদেরকে একবার অ্যাডমিট দেওয়া হবে তাদেরকে বারবার আর দেওয়ার প্রয়োজন নাই। ওরা অটোমেটিক্যালি কানেক্ট করতে পারবে। এই যেমন অটোমেটিক্যালি কানেক্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগে যাচ্ছি। আর যেহেতু ক্লাস ভিডিও আছে, আপনার ক্লাস ভিডিওটা দেখে নেবেন। আমার ক্লাসের ক্ষেত্রে আমি যেহেতু এখন 4 জন আছে, আমি আরেকটু বলে দিই আপনাদের। পরবর্তী ক্ষেত্রে ক্লাস কিন্তু ভালো করে শুনতে হবে, আপনার মাইক্রোফোন থাকতে হবে। ক্যামেরা না থাকুক, ক্যামেরাটা স্যাক্রিফাইস করা যায় একদিক থেকে, কিন্তু আপনাকে মাইক্রোফোন থাকতে হবে। কেননা আপনি যখন ক্লাসে প্রশ্ন করবেন, কোনোটা বুঝছেন, কোনটা কি বুঝেননি, আপনার সঙ্গে কিন্তু আমার একটা কমিউনিকেশন হচ্ছে না। তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা কি বুঝতেছেন কি না? এই জন্য যে কয়েকজন আছেন তাদেরকে বলতেছি আপনারা মাইক্রোফোন ম্যানেজ করে ফেলবেন, কিংবা মাইক্রোফোন থাকলেও চালু করে রাখতে পারবেন যখন কথা বলবেন। সময় কম, আমি এগিয়ে যাচ্ছি। তাহলে এই দিক থেকে আজকে ডিসক্রিপশনে ফটোশপ ইন্টারফেস, ওভারভিউ, স্ক্রিন মোড, এগুলো আমরা আসবো। তার আগে আমরা জেনে নিই ইন্ট্রোডিউসিং উইথ গ্রাফিক ডিজাইন। যেটা প্রেজেন্টেশন আমি খুব স্বল্প সময় ধরে করছি, গ্রাফিক ডিজাইন হিসেবে হয়তো এই প্রেজেন্টেশনটা মোটেও মানায় না, আরও সুন্দর করার প্রয়োজন ছিল, কিন্তু সময়ের আমি তেমন পাইনি, যার কারণে জাস্ট শুধু তাড়াহুড়া করে লিখছি। প্রথমেই আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ট্রেনিং করতেছি, আমাদের গ্রাফিক চিন্তা করলেই মাথায় কি আসে? ভাই কেউ একজন বলেন, গ্রাফিক্স চিন্তা করলেই আপনার মাথায় কি আসে? আপনাকে যদি বলা হয় গ্রাফিক ডিজাইন, আপনার মাথায় কি চিন্তা করেন আপনি? ভাই কেউ তো কথা বলেন। যে সুন্দর ডিজাইন বা এই গ্রাফিক্যাল একটা সুন্দর একটা ইন্টারফেস বা ডিজাইন, এই এই ধরনের একটা ওকে। জিনিস হচ্ছে মাথার ভিতরে ঘুরে। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করি। আমরা যদি গ্রাফিক শব্দের আবিধানিক অর্থ দেখি, অর্থাৎ ডিকশনারি থেকে আমরা যদি দেখি বাংলা, অঙ্কন বিষয়ক জ্ঞান। গ্রাফিক শব্দের অর্থ হচ্ছে অঙ্কন বিষয়ক জ্ঞান, আর ডিজাইন শব্দের অর্থ হচ্ছে নকশা। তাহলে খুব সহজে আমরা গ্রাফিক ডিজাইনটাকে যদি আমরা বাংলা অর্থ করতে যাই, তাহলে বলা যায় অঙ্কন বিষয়ক জ্ঞানের কোনো একটা নকশা, এমনটাই আসে। এবার যদি বলা হয় যে আচ্ছা ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের সংজ্ঞা দেন, তাহলে সোজা সাপটা ভাষায় আমরা গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যেখানে আমরা নিজের ধারণা, শিল্প, দক্ষতা ব্যবহার করে কোনো নতুন কিছু বা আলাদা কিছু তৈরি করতে পারি, সেটাই গ্রাফিক ডিজাইন। খুবই সিম্পলভাবে আমরা কিন্তু এটা বলতে পারি। ঠিক যদি আরও উন্নতভাবে গ্রাফিক ডিজাইন কি এটা যদি বলতে চান, তাহলে আমাদের কি বলতে হয়? তাহলে যদি আমরা এভাবে বলতে পারি, গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করে, লাইট, কালার, টেক্সচার ইত্যাদি ব্যবহার করে একটা অর্থবহ বা কোনো সমস্যার আমরা সমাধান তুলে ধরতে পারি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমরা সিম্পলভাবে, হয়তো একটু কঠিন কঠিন লাগতেছে, আমরা যখন ক্লাস করব আশা করি সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন দেখেন গ্রাফিক ডিজাইন কি, এটি সম্পর্কে আরও কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন, বা আমরা গ্রাফিক্স ডিজাইন কেন শিখবো? যেমন একটু আগে ভাই বললো ওনার ইচ্ছা ছিল যে হচ্ছে ওয়েবের ক্ষেত্রে যাবে। আসলে আমি নিজের ক্ষেত্রে বলি, যার যেখানে ইচ্ছা সেখানে যাওয়া উচিত। আর যখন যেখানে ইচ্ছাটা প্রাধান্য পায়, সেই জায়গায় আমরা দ্রুত সাকসেস পেতে পারি। এই জন্য যার যেখানে ইচ্ছা বা নিজ থেকে মন থেকে টানে যে আমি এটা করব, তাকে সেখানে যাওয়া উচিত। আর এখন গ্রাফিক্স ডিজাইন আমরা কেন শিখবো? আমরা যেদিকেই তাকাচ্ছি না কেন, সেদিকে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। কেন, কিভাবে? আপনি যে আপনার ফোনের স্ক্রিনে যে মিটিংয়ে অ্যাপস কিংবা এই যে ওয়েবসাইটের মাধ্যমে আছেন, এখানে যে ডিজাইনটা দেখতেছেন, এটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইন।
এই যে অটোমেটিক্যালি সাইডে থেকে আমাদের এখানে একটা বার আসতেছে, এখানে প্রত্যেকজনকে আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের একটা ডিজাইন আমরা বলতে পারি। তারপরে যদি আমি আমার পিসিতে দেখি, এখানে দেখেন অনেকগুলা লোগো, অনেক সফটওয়্যার ইনস্টল করছি, অনেক সফটওয়্যার লোগো, তাহলে প্রত্যেকটা লোগোই কিন্তু এক একটা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। তারপরে আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলো, সেগুলোও কিন্তু আমাদের প্রত্যেকটা এক একটা করে গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। তাহলে আরও লোকালভাবে আমরা উদাহরণ দিই, আমরা যে দেখি এই যে রাস্তার পাশে ভর্তি চলতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, আরও অনেক কিছু কিন্তু লেখা থাকে, সেগুলোও কিন্তু ওই গ্রাফিক ডিজাইন দিয়েই লেখা থাকে। তার মানে আমরা এখান থেকে খুব সহজেই অনুমান করতে পারতেছি তাহলে গ্রাফিক ডিজাইনের চাহিদা কতটুকু, অর্থাৎ এটার চাহিদা কতটুকু। এখনও গ্রাফিক ডিজাইন করার জন্য আমাদের বাইরের বিশ্বে অর্থাৎ দেশের ক্ষেত্রেও যতগুলো গ্রাফিক ডিজাইনার প্রয়োজন সেই হিসাবে কিন্তু গ্রাফিক ডিজাইনার নেই। এদিক থেকে আমরা গ্রাফিক ডিজাইনার শিখতে পারি। তাহলে পরের প্রশ্নের দিক থেকে বলি, আছে গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগে। গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগে এটা প্রশ্ন হইতেই পারে, কারণ যত তাড়াতাড়ি শিখে ফেলবো তত তাড়াতাড়ি আর্ন করতে পারবো, এমনটাই হয়তো সবার মনে। যা গ্রাফিক্স ডিজাইনের জন্য শুধু দেখবেন যে আপনার অনেক বড় বড় কোর্স আছে, দেখবেন 3 বছর 4 বছরের ডিপ্লোমা শুধু গ্রাফিক্স ডিজাইনের উপরেই কোর্স আছে। আবার অপরদিকে 6 মাস 8 মাসেরও কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কোর্স আছে, কিন্তু আমরা এখানে যে কোর্সটা করতে যাচ্ছি এটা একটু 200 ঘন্টার গ্রাফিক্স ডিজাইন। সেই ক্ষেত্রে যে আমরা গ্রাফিক্স ডিজাইনে একেবারে ওস্তাদ হয়ে যাব বা খুবই শিখে ফেলবো এমনটা কিন্তু না। এখানে কোর্স মডিউলে আপনারা বেসিক জিনিসটা জানতে পারেন যতটুকু দিয়ে আর্ন করা যায়। এক্ষেত্রে আপনাকে নিজেকে আরও ডেভেলপ করে আরও সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে সবচেয়ে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ফুল স্ক্রিন করেছি ভাই, ফুল স্ক্রিনের ক্ষেত্রে যে প্রশ্নটা আসছে কেউ একজন বলেন ভাই প্রশ্নটা। কত টাকা আর্ন করতে পারবো? এটাই হচ্ছে প্রশ্ন, কত টাকা আয় করা যেতে পারে গ্রাফিক্স ডিজাইন থেকে। ভাই এটা প্রশ্ন কি কারো মাথায় আসে না, বা কত টাকা আর্ন করতে পারবো? আসলে সবার মাথায় আসে, আমার মাথা হোক আপনাদের সবার ক্ষেত্রে আসে, আমরা সব দিক থেকে টাকা, কেননা বলা হয় যে মানি ইজ সেকেন্ড গড, টাকা হচ্ছে দ্বিতীয় ভগবান বা দ্বিতীয় ঈশ্বর যেটাই বলবেন। সেক্ষেত্রে কিন্তু টাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আপনাকে আমি গ্রাফিক্স ডিজাইন থেকে আমরা কি ধরনের আয় করতে পারি যার একটা সিম্পল একটা আইডিয়া দিতে যাচ্ছি। আমি আইডিয়াটা দিচ্ছি কেননা আপনার কাজের প্রতি যেন আগ্রহ বেড়ে যায়, এজন্য আমি আপনাকে সরাসরি মার্কেট প্লেস থেকে একটা আইডিয়া দিতে যাচ্ছি। ওকে, অনেকে হয়তো অনলাইনে মার্কেট প্লেস সম্পর্কে জানবেন। সেখানে আমি ফাইবারটা আপাতত করতেছি, আর যারা ফাইবার কি তারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, সহজ ভাষায় আমাদের যেমন দোকান আছে, দোকানে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করি, ঠিক এই ফাইবার ওয়েবসাইটটা হচ্ছে, এখানে আপনাদের যারা গ্রাফিক ডিজাইনার সহ যারা ফ্রিল্যান্সার আছে তারা তাদের কোন ওয়েবসাইটে লিখছি, fiverr.com। ওকে, এটা হচ্ছে কি যারা ডিজাইনার বা ফ্রিল্যান্সার আছে তারা তাদের পণ্য এখানে বিক্রি করতে পারে, একেবারে সোজা বাংলায় যেন আমরা সহজে বুঝতে পারি। গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত কি লোগো, তাহলে আমি লোগো নিয়ে সার্চ করি। তার মানে দেখেন এখানে লক্ষ্য করে দেখেন লোগোর জন্য কিন্তু অনেক মানুষ সার্ভিস দিচ্ছে। এখানে দেখেন প্রায় কত হচ্ছে 1,72,000-এরও বেশি মানুষ এখানে লোগোর জন্য সার্ভিস দিচ্ছে। তারপর দেখেন তাহলে আবার কম্পিটিশনও অনেক কিন্তু বেশি, কারণ আপনি যখন কাজ করবেন তাহলে আপনাকে শুধু এই মার্কেট প্লেসে কত মানুষের সাথে কম্পিটিশন করতে হচ্ছে। এবার আর্নের বিষয়টা দেখি, দেখুন লোগোর ক্ষেত্রে কেউ $25, $105, $80 বিভিন্ন রকম দিচ্ছে। আমি তাহলে অ্যাভারেজে $80 ওপেন করলাম। তাহলে ঠিক আছে, ইনার ক্ষেত্রে দেখেন ইনি একটা লোগো তৈরি করবে $80, একটা লোগো তৈরি করবে $80 দিয়ে, অর্থাৎ জাস্ট যারা মার্কেট প্লেস সম্পর্কে জানেন না এটা দোকান হিসেবে কল্পনা করেন, উনি ওনার দোকানে একটা লোগো বিক্রি করবে $80 দিয়ে। ওটা তৈরি করতে উনি কতদিন সময় নেবে? 3 দিন সময় নেবে। তাহলে যদি আমরা বাংলা টাকা হিসাব করি, ক্যালকুলেটর ওপেন করলাম, আমি এখানে 80 দিলাম, বাংলাদেশি টাকা যদি 82 টাকা করেও ধরি, $1 সমান, তাহলে হচ্ছে 6,560 টাকা। ওটা উনি কত দিনে ইনকাম করবে? 3 দিনে। অর্থাৎ উনি যদি একটা লোগো 3 দিনে বানায় তাহলে উনি পাচ্ছে 6,560 টাকা।
ঠিক একইভাবে ওনার 26টা লোগো বর্তমান মানুষ ওনাকে অর্ডার দিয়ে রাখছে। তাহলে এটা যদি আমরা এখন 26 দিই, তাহলে দেখেন ওনার 3 দিনের ইনকাম কত আসতেছে, অনেক আসতেছে। তাই বলে এমনটা না যে আমরা একেবারেই সরাসরি আমরা এই ইনকামে চলে যেতে পারবো। আসলে ইনকামটা এতটা আবার সোজাও না, তারা অনেক অভিজ্ঞ সেলার দীর্ঘদিন সময় ধরে এখানে কাজ করতেছে। ওকে, এটা হলো আমরা কত আয় করতে পারবো এই বিষয়ে একটা আমি ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবার যেটা আসতেছে সেটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন টুলস, অর্থাৎ টুলস বলতে এখানে আমাদের সফটওয়্যারগুলোকে বোঝানো হচ্ছে। ডিফারেন্ট অর্থ হচ্ছে আলাদা। ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা কী কী ধরনের সফটওয়্যার ব্যবহার করি সেটাই। যখনই আমরা ডিজাইনের ক্ষেত্রে কোনো সফটওয়্যারের কথা মাথায় আনি, শুরুতেই আমাদের যেটা আসে এটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। কেননা ফটোশপ ইলাস্ট্রেটর আমরা সবাই জানি, এক্ষেত্রে যাদের হালকা হালকা জ্ঞান আছে তাদেরও মাথায় চলে আসে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপ ইলাস্ট্রেটর আমাদের বাংলাদেশ, তারপরে এশিয়ার যেগুলো দেশ আছে আপনার পাকিস্তান, ইন্ডিয়া এবং যদি ইউরোপ কান্ট্রি, মধ্যপ্রাচ্য দেখি, সব দেশেই কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য আমরা এই ফটোশপ ইলাস্ট্রেটরেই কাজ করব, আর এটার দিক থেকে চাহিদাও বেশি। ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়াও আরও অন্যান্য কিছু ডিজাইনের সফটওয়্যার আছে, যেমন স্কেচ, এটা দিয়েও আমরা ডিজাইন করতে পারি। তারপরে অ্যাফিনিটি ডিজাইন, এটা দিয়েও করতে পারি। এদিক থেকে আছে কোরেল ড্র, এটা দিয়েও আমরা কিন্তু ডিজাইন করতে পারি। কিন্তু আমি জাস্ট আপনাদের সফটওয়্যারের নামগুলোর সাথে পরিচয় করে দিলাম, যাতে এই সফটওয়্যারগুলো দিয়েও আমরা ডিজাইন করতে পারি। কিন্তু আমরা কাজ করব ফটোশপ এবং ইলাস্ট্রেটরে। এই হচ্ছে সফটওয়্যার। এখন পর্যন্ত যারা যারা শুরু থেকে ছিলেন বা যারা পরে জয়েন করছেন, তারা, আমি ক্লাসটা ভিডিও রেকর্ডিং করতেছি, গ্রুপের মধ্যে আমি ভিডিও রেকর্ড করে লিঙ্কটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমাকে বলেন আপনাদের মধ্যে থেকে এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আসছে কি না। আপনারা আমাকে একেবারে ফ্রিভাবে প্রশ্ন করেন, একেবারে নিজের মতো করে প্রশ্ন করেন। স্যার তাহলে কি আমরা শুধু সফটওয়্যারের কাজটা শিখবো এরকম? আমরা সফটওয়্যারের কাজও শিখবো, আমরা ডিজাইনও শিখবো। কেননা আমরা সফটওয়্যারের কাজ যদি না শিখি তাহলে তো আমরা ডিজাইন করতে পারবো না। আমরা সফটওয়্যারের টুলসগুলো শিখবো, তার সাথে আমরা ডিজাইনও শিখবো। ওকে, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এটার প্রিমিয়াম ভার্সনটা আমরা কিভাবে পাবো, কোথায় পাবো? ওকে, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো প্রশ্ন করছেন। আমি এটার কথা আমি এখনই আসবো। দেখেন, তাহলে আমাদের এখানে আমরা ফটোশপ এবং আমরা সফটওয়্যারের নাম জেনে ফেলছি যে আমরা ফটোশপে কাজ করবো, কিন্তু আমরা সফটওয়্যার কোথায় পাবো এটা জানি না। তাহলে চলে আসি সফটওয়্যার এখন কোথায় পাবো। এখন আমাকে যে কয়েকজন উপস্থিত আছেন তারা আমাকে বলেন কার কার ফটোশপ ইনস্টল করা আছে আর কার কার নাই, আমাকে এটা বলেন। হ্যালো জি, আমি শুনতেছি। ভাইয়া, আমার ফটোশপ আছে, ইলাস্ট্রেটর দুইটাই আছে। ওকে, আপনি তো অনেক জানেন। না, জানি না বলতে কি ভাই, একটু কাজটা শিখছিলাম, মানে কিছু ধারণা আছে। ওকে, ঠিক আছে। এদিকে আর কারো ইনস্টল করা আছে কি? আমার আছে ফটোশপ, কিন্তু এটা আপনার মানে ওল্ড ভার্সনের, ও। নতুন আপডেটেড ওগুলো নেই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব ফটোশপ আমরা কিভাবে ইনস্টল করব বা কিভাবে কি করব। তাহলে তো যেহেতু ভার্সন নিয়ে আলোচনা আসলে ভার্সন নিয়ে বলি। ফটোশপের লাস্ট যে ভার্সনটা আসছে এটা হচ্ছে 2020। আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি সার্চ দিই, গুগলকে বলি যে ফটোশপের ভার্সন কত। আমি আগের ক্লাসে সার্চ দিছিলাম, সেক্ষেত্রে আমরা, স্যার হ্যাঁ অবশ্যই, পিএস ফটোশপ কি একই জিনিস? পিএস, হ্যাঁ, ফটোশপের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফটো, অ্যাসটা হচ্ছে শপ, এটাই একই জিনিস। তাহলে দেখেন ফটোশপের লাস্ট যে ভার্সনটা আসছে সেটা হচ্ছে ফটোশপ 2020। আর আমার যদি এমন মনে হয় যে কথাগুলো দ্রুত বলে ফেলতেছি, স্লো বলার দরকার, আমাকে বলে দিবেন, কেননা আমি টিচার হিসেবে আমি নতুন। তাহলে ফটোশপের লাস্ট ভার্সন আসছে 2020, কিন্তু আমি ঠিক করছি আমরা কাজ করব ফটোশপ 2014 ভার্সনে। এটার কারণটা হচ্ছে কি, আমাদের কারো কারো পিসির কনফিগারেশন ল হইতে পারে। আপনারা ছাড়াও যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড হননি তাদেরও কিন্তু পিসির কনফিগারেশন ল হইতে পারে, যাদের ক্ষেত্রে এই ফটোশপ 2020 সাপোর্ট করবে না বা ওনার পিসি বা ল্যাপটপ হ্যাং করবে। এজন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি ফটোশপ 2014 ব্যবহার করব। আর 2014 এটা আবার খুব ব্যাকডেটেডও ভার্সন না, খুব আগেরও ভার্সন না। আমরা এখানে যে সকল কাজ করতে পারবো সেসব কাজই আমরা 2020 বা 19 ভার্সনগুলো করতে পারবো। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের দিক থেকে এখানে তেমন কোনো কমতি নাই,
কমতি আছে হালকা পাতলা, কিন্তু আমরা এটা ব্যবহার শিখলে উপরের ভার্সনগুলো আমরা ব্যবহার করতে পারবো। ওকে, আমরা ভার্সন সম্পর্কে আমার মনে হচ্ছে ক্লিয়ার। এবার ইনস্টল করব কিভাবে। আমার মনে হয় যে আপনারা সকলেই সফটওয়্যার ইনস্টল করতে জানেন। আমি গুগল ড্রাইভে একটু আগে একটা সফটওয়্যারটা ইনস্টল করছি, তার সাথে একটা ভিডিও দেওয়া আছে। আসলে ভিডিওটা আমার তেমন চেক করা হয়নি, আমি এটা গ্রুপের মধ্যে পোস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আপনার সফটওয়্যারটা দেয়া আছে, কিভাবে ইনস্টল করবেন সেটাও দেয়া আছে। আমাদের ব্যাচ হচ্ছে 4টা থেকে 6টা, এটাই তো না? ওকে, তাহলে দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, আর শেষ লিখে দিই 14। আপনারা এই ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করা খুবই সোজা। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড, আর ভিডিও দেখার ক্ষেত্রেও এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড দিয়ে আপনারা ফটোশপটা ইনস্টল করে নিয়ে নেবেন। এছাড়া আপনি যদি চান যে আপনি নতুন ভার্সন ব্যবহার করবেন, আপনি নতুন ভার্সন ব্যবহার করতে পারেন, তবে আমি ওল্ড ভার্সন ব্যবহার না করার জন্য অনুরোধ করব, কারণ ওল্ড ভার্সনগুলোতে অনেক অপশন আর নতুনগুলোর সঙ্গে মিল নাই। যেমন ফটোশপ 7, 8, 10 এগুলো হচ্ছে 2001 সাল 2 সালের ভার্সন, যেগুলো আমাদের ফটো প্রিন্ট করে স্টুডিও, ওগুলোতে সবাই এই ধরনের ভার্সনগুলো ব্যবহার করে। তাহলে কি আমার কি সফটওয়্যারটা কি ইনস্টল করার ক্ষেত্রে আপনারা ইনস্টল করার চেষ্টা করবেন, তারপর যদি ইনস্টল করতে সমস্যা হয় গ্রুপে মেসেজ দিবেন জি ভাই। যারা এদিকে আছেন। আমি তাহলে ধরে নিলাম যে আমরা ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল করে ফেলছি, আমি ধরে নিলাম। কারণ আমি যদি আপনাকে ইনস্টল দেখাতে চাই, আমাদের ক্লাসের যে আর কি শিডিউল আছে সে অনুযায়ী এটা কভার হবে না, আর সেটাও সেখানে মানে যার কারণে আগে থেকে একটা ওখানে ক্লাসের ভিডিও দিয়ে দিছি। আমরা ফটোশপ যখন ইনস্টল করব উপরে কিন্তু দেখেন অটোমেটিক্যালি ফটোশপের আইকন চলে আসবে, আর যদি না আসে ইনস্টল করার পর দেখবেন এখানে যেমন আমার এই যে অ্যাডোবি ফটোশপ চলে আসছে, এইভাবে কিন্তু অ্যাডোবি ফটোশপ আপনার লেখাটা চলে আসবে। এখানে জাস্ট এক ক্লিক দিয়ে ওপেন করতে পারেন, আর উপরে হলে এখানে 2 ক্লিক দিয়ে ওপেন করতে হবে। তাহলে আমি জাস্ট এক ক্লিক দিয়ে আমি ফটোশপ ওপেন করলাম, ক্লিক দিলাম, ফটোশপ কিন্তু ওপেন হয়ে গেল। ভাইয়া মিটিং সফটওয়্যার থেকে জুম সফটওয়্যারটা মনে হয় ভালো, মিটিং এ মোবাইলে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। ওকে, আমি বুঝতে পারছি। আসলে আমি এই বিষয়ে যারা ম্যানেজমেন্টে আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে মিটিংয়েই ক্লাস করতে হবে। আর আমি আপনাদের অনুরোধ করব আপনারা সবাই ল্যাপটপ কিংবা ডেস্কটপের সামনে বসে ক্লাস করবেন। যদি আপনারা ক্লাসটা এখানে সিরিয়াসলিভাবে না নেন, এই যে মোবাইলে ছোটো স্ক্রিনে ভালোভাবে দেখতে পাবেন না, ক্লাসগুলো বোঝার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যেহেতু আমিও স্টুডেন্ট, আমিও বুঝি কিন্তু বিষয়টা, এই জন্য ক্লাসগুলো কঠিন হয়ে দাঁড়াবে। তাই আপনারা অনুরোধ করতেছে আপনারা বড় স্ক্রিনে দেখার চেষ্টা করুন, ঠিক আছে ভাই? আপাতত মিটিংয়েই ক্লাস করুন। মিটিংয়ে আমি বলবো যদি জুমে যদি ওনারা বলে যে তাহলে তো জুমে শিফট করব। ওকে, এখানে দেখুন আমাদের যেটা আছে আজকে ফটোশপ ইন্টারফেস ওভারভিউ। তাহলে আমরা যখনই ফটোশপে ক্লিক দিই তখনই কিন্তু ফটোশপটা এমন দেখায়। যখন আমরা ফটোশপ ওপেন করি তখন ফটোশপ এমন দেখায়, কিন্তু ফটোশপের কোনটা কি আমরা কিচ্ছু জানি না। কেউ কেউ হয়তো জানেন, কিন্তু যারা নতুন বা সামনে যারা ক্লাসে অ্যাটেন্ড হয়নি তাদের জন্য বলতেছি। এখানে দেখেন একেবারে নতুন, আমরা অন্যান্য সফটওয়্যার বা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে যেমন দেখি অনেকটা ঠিক একই রকম। এখানে শুরুতে যেটা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এগুলো হচ্ছে এক একটা মেনু। আর এটা যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা দেখব এটার অন্তর্ভুক্ত আরও কিছু সাব মেনু আছে। ওকে, তারপরে নিচে যে অপশনটা আছে এটার ক্ষেত্রে ওকে, যে মেনুটা আছে এটার ক্ষেত্রে আমি পরে আসতেছি, তার আগে এটা দেখি, এটা হচ্ছে বলা হয় টুল বার। এখানে আমাদের সব ধরনের টুলগুলো, আমরা ফটোশপে যত রকম কাজ করব তখন প্রায় সব টুলগুলো একসাথে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে টুল বার। এই টুল বারে আমরা যখন ক্লিক করি উপরে দেখি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা অপশন আসতেছে। তার মানে উপরেরটা হচ্ছে আমাদের অপশন বার। আমি কিন্তু আপনাদের প্রশ্ন করব, আমি এটার পর আমি প্রশ্ন করব যে এটা কি, সেক্ষেত্রে ক্লাসগুলো একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবেন, এবং যখন আমি জিজ্ঞেস করব আপনাদের প্রশ্ন করার জন্য আমি আবার সুযোগ দিব। আর তার সাথে আপনারা খাতা কলম নিয়ে এগুলো লিখেও রাখতে পারেন, যদিও ক্লাস লিখে রাখতে পারেন বলতে অবশ্যই লিখে রাখবেন, তাতে আপনার সুবিধা হবে।
তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের টুল বার। টুলে আমরা যখনই আমরা আলাদা আলাদা টুল সিলেক্ট করতেছি তখনই কি হচ্ছে উপরের দিকে অপশন আমাদের আলাদা আলাদা আসতেছে, অর্থাৎ এই অপশনগুলা যখন আমি এই টুলটা সিলেক্ট করলাম তখন এই টুলের অন্তর্ভুক্ত অপশনগুলা এখানে শো করাচ্ছে, যখন এটা করতেছি এটার অন্তর্ভুক্ত অপশনগুলা উপরে শো করাচ্ছে। তাহলে উপরেটা হচ্ছে মেনু বার, এগুলা হচ্ছে সাব মেনু, তারপরে অপশন বার, টুল বার। এবার যে বিশাল যে একটা মাঠ পড়ে আছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। ওকে, আমরা হচ্ছে এই ওয়ার্ক এখানে আমরা কাজ করব, কিন্তু এখানে আমাদের কোনো পেজ নেই। যেমন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, এটা আমাদের দরকার নেই, ক্লোজ করে দিই। এমএস, ওকে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমার মনে হয় সবারই ধারণা আছে, কম্পিউটার হাতে করে এটা দিয়ে হয়। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা পেজ আমাদের জেনারেট করে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমাদের সেই পেজটা নেই, আমরা এই পেজটা নেব। এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এরিয়া বা আর্টবোর্ড, যেটাই বলেন না কেন। আর এ পাশে এগুলোকে যেগুলো বলা হয় এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল, অর্থাৎ ফ্লোটিংয়ের বাংলা অর্থ হচ্ছে ভাসমান প্যানেল, অর্থাৎ যে প্যানেলগুলো ভাসমান থাকে, আমরা যে আধুনিকভাবে দেখি এটাই বলা হয় থাকে। আমরা ইচ্ছা মতো এগুলো সরাইতে পারতেছি। আর এই ইন্টারফেসটা আমরা আমাদের মনের মতন করে নিজের আমাদের কাজের সুবিধা মতো শেয়ার করতে পারবো। মনে করেন যে আমার টুলবারটা এই পাশে ভালো লাগে না, এ পাশে দিব, তাহলে দেখেন এটা এই পাশে চলে আসছে, এটা এই পাশে দিব, এ পাশে চলে আসছে। এটা আমাদের কাজের সুবিধার্থে, যে যার কাজের সুবিধার্থে আমরা সাজাই নিতে পারি। আমি পূর্বের মতো করে নিচ্ছি। পূর্বের মতো করার জন্য উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রেস্ট। দেখেন আবার এই পাশে দেখেন অনেকগুলো এখানে অপশন আছে, এসেনশিয়াল, মোশন, প্রিন্টিং, তারপরে ক্লিকসে, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি। এগুলা হচ্ছে প্রিসেট, অর্থাৎ পূর্বে থেকে সেট করা। ফটোশপে তো শুধু মনে করেন যে গ্রাফিক ডিজাইনার তো কাজ করবে, তার মধ্যে যারা হচ্ছে ফটোগ্রাফার তারাও কাজ করবে, যারা ছবি আঁকে তা পেন্টিং তারাও কাজ করে। এজন্য ফটোশপ এমন কিছু ডিফল্ট প্রিসেট সেট করে দিছে যাতে আমাদের কাজের জন্য সুবিধা হয়। আমি যদি পেন্টিংয়ে ক্লিক করি তাহলে দেখেন পেন্টিংয়ের ক্ষেত্রে পেন্টিংটাও রেস্ট দিয়ে দিতে হবে, এটাও চেঞ্জিং হয়ে গেছে। ওকে, পেন্টিংয়ের ক্ষেত্রে দেখি যে তাহলে এমন আসছে, দেখুন পেন্টিংয়ে আমাদের কী লাগে, ব্রাশ। এপাশে ব্রাশের বিভিন্ন সাইজের একটা ব্রাশ দেয়া আছে, তার মানে পেন্টিং যারা তারা এটা ব্যবহার করতে পারে। তারপর ফটোগ্রাফি, তারা কী ধরনের জিনিস ব্যবহার করে এখানে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে, কেননা আমাদের ফটোর মধ্যে ইমেজগুলো কালার অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে টাইপোগ্রাফিটা হচ্ছে লেখালেখি নিয়ে, তাই দেখেন এখানে প্যারাগ্রাফ, ক্যারেক্টার, এগুলো হচ্ছে লেখার বিষয়, এগুলো চলে আসে। আমরা যখন সামনে আরও ক্লাসের সামনে আগাবো তখন আমরা আরও ভালোবাসবো, আমরা ডিফল্টভাবে এটাই রাখবো প্রথম যেটা আছে। এটাই হচ্ছে আমাদের ইন্টারফেস, ফটোশপের ইন্টারফেস। আমার মনে হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়েই বলা হয়ে গেছে। এখন এই ইন্টারফেস নিয়ে যদি কারো আরও জানার থাকে বা মনে হচ্ছে বুঝিনি, আমাকে বলতে পারেন। ওকে, ইন্টারফেস, এই যে ইন্টারফেসটা আমি আবার ওপেন করলাম। বলেন যে ইন্টারফেসটা সম্পর্কে কেউ যদি না বুঝে থাকেন বলেন, আমি কিন্তু প্রশ্ন করব আবার। ইন্টারফেস সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আবার দেখেন। ওকে, যেহেতু কেউ বলতেছে, আমি ধরে নিলাম যে ইন্টারফেস সম্পর্কে আপনাদের কারো সমস্যা নেই, তাহলে কি আমি ইন্টারফেস সম্পর্কে প্রশ্ন করব? ভাই কথা তো বলতে হবে, তাহলে আমি কিভাবে মনে হচ্ছে আমি আমার কম্পিউটারের সঙ্গে কথা বলতেছি, এমনটা মনে হচ্ছে আমার। হ্যাঁ, করতে পারেন। ওকে, তাহলে আমাকে কেউ একজন বলেন যে এটা কি, এই যে মাউসটা আমার যেখানে। অপশন দাও। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি না। ও ঠিক আছে, আপনি কি বুঝতে পারেননি ভাই? আপনি আপনার নাম জানেন কি ভাই? আমি একটু শুধু দেখে নিই। নাহিদ ভাই, জি বলেন। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? না না, তাহলে কার বুঝতে অসুবিধা আমি হচ্ছে? বলি না। কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে একেবারে ক্লিয়ারলি ভাবে বলবেন, একদম ফ্রিলি ভাবে আমাদের বলবেন যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যথাসাধ্য চেষ্টা করব। জি, আমি আশরাফ। ওকে, ঠিক আছে, আপনি বলছিলেন যে আপনার বোঝার অসুবিধা হচ্ছে, এমনটাই বলছিলেন নাকি ভাই? ডিসপ্লেতে মানে দেখতে খুব সমস্যা হচ্ছে। আপনি ফোন থেকে ইউজ করতেছেন? ভাই এক্ষেত্রে আমি এটা আমার ভুল বলে আমি মনে করতেছি না।
আপনি বড় স্ক্রিনে ক্লাস করবেন, সেক্ষেত্রে যদি আপনি ফোন ব্যবহার করেন তাহলে কি এটা আমার ভুল? জিজ্ঞেস কর জি ভাই বলেন। মানে ওই আপনি জিজ্ঞেস করছেন তো, এর জন্য বললাম যে ও আসলে আমাদের ওই যে মোবাইলের কারণে ওকে ওকে সব ওকে করা যাচ্ছে না। ওকে বুঝতে পারছি। সামনের দিকে চেষ্টা করবেন যে বড় স্ক্রিনে। সেক্ষেত্রে এটা তো আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো না। আপাতত সমস্যা এটা করতে পারবো না। তাহলে যেটা বললাম, এটার সেক্ষেত্রে আপনি রেকর্ডিং ভিডিওটা আবার দেখে নেবেন। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা এখানে দেখেন, আমরা কিন্তু ফটোশপ ইন্টারফেস অর্থাৎ ফটোশপ দেখতে কেমন, কোনটার নাম কি, এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। তারপরে এখানে দেওয়া আছে স্ক্রিন মোড, জুম ইন জুম আউট, এটা আমরা একটু পরে করব। তার আগে আমরা ডকুমেন্ট সেটআপটা দেখব, কেননা ডকুমেন্ট সেটআপ যদি না দেখি তাহলে জুম ইন জুম আউট এটা আমাদের বোঝা কঠিন হয়ে যাবে। আমরা তাহলে ডকুমেন্ট সেটআপটা আগে দেখি। দেখেন, ডকুমেন্ট সেটআপের জন্য আমরা কি করব, কম্পিউটারে যাবতীয় সফটওয়্যার, যত সফটওয়্যার আছে বড় বড় 3D সফটওয়্যার থেকে শুরু করে সবগুলোরে এই ফাইল থেকে হচ্ছে নিউ, এবং কি ছোটোখাটো সফটওয়্যারগুলোর ক্ষেত্রে এরকম আমরা যে নতুন কিছু নিতে চাই। যদিও আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে একটা পেজ পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে আমরা সেই পেজটা কিন্তু পাইনি ফটোশপের ক্ষেত্রে। এটা আমাদের নিজে ক্রিয়েট করে নিতে হবে। এটা ক্রিয়েট করার জন্য, এটাকে বলা হয় ডকুমেন্ট। ক্রিয়েট করার জন্য আমরা যাব ফাইল থেকে যাব আমরা নিউ, ফাইল থেকে নিউ, তাহলে আমাদের একটা পপ আপ মেনু চলে আসবে। এটা হচ্ছে একটা পপ আপ মেনু। আবার দেই, এখানে শর্টকাট কি দেওয়া আছে, Ctrl+N। তাহলে আমি এবার Ctrl+N চাপি, আমি শর্টকাটগুলো অন করে দিই আপনারা। ওকে, আমার মনিটরের ডান পাশের কোণে আমি কি বাটন চাপতেছি সেটা লেখা উঠবে এখন। তাহলে দেখেন, আমি কন্ট্রোল চাপে এন চাপতেছি, তাহলে শর্টকাট এটা হয়ে গেল। আমরা শর্টকাট কেন ব্যবহার করব? দ্রুত তাড়াতাড়ি হবে তার। দ্রুত কাজ করার জন্য ব্যবহার করব। যখন আমাদের অনেক কাজের চাপ থাকবে, আমি এই যে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, আবার সময় লাগাচ্ছে, আমি দ্রুত, সরি এটা কেটে দিই, দ্রুত দিই, তাহলে দেখেন আমার কত দ্রুত চলে আসলো। এভাবে ছোট ছোট দ্রুত করতে দেখবেন যে অনেক দ্রুত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের শর্টকাটগুলো জানতে হবে। আর প্রত্যেকটা অনেক শর্টকাট আছে, তার মধ্যে এটা শর্টকাট হচ্ছে Ctrl+N, অর্থাৎ এনতে আমরা যে মনে রাখার জন্য এনতে কি হচ্ছে নিউ, তাহলে আমরা এন খুব সহজে মনে রাখতে পারি, Ctrl+N। তাহলে আমি এখানে একটা এখন আসতেছে নেম তো আমরা সবাই জানি নাম। এখানে চাইলে আপনি যা ইচ্ছা তাই নাম দিয়ে দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে আমরা যা ইচ্ছা তাই নাম নিব না। কেন নাম যা ইচ্ছা তাই নিব না? আমরা প্রজেক্ট বেস নাম লিখব। এক্ষেত্রে কি হবে, আমরা যখন সামনে কাজ করব সেক্ষেত্রে আমাদের কাজের সুবিধা হবে, আমাদের ফাইলটা খুঁজে পাইতে সুবিধা হবে। তাই যেহেতু আমি যদি ধরেন যে ভিজিটিং কার্ড নিয়ে কাজ করতেছি, আপনার বুঝতে পারবেন এমনভাবে এটা আপনি লিখে নেবেন। যেহেতু এলইডিপি প্রজেক্ট করতেছি, তাহলে আমি এলইডিপি নামে লিখলাম। ভাই এটা কিন্তু মনোযোগ সহকারে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, তারপর আছে প্রিসেট হচ্ছে পূর্বে থেকে যেগুলো সেট করা আছে সেটাই হচ্ছে প্রিসেট। তাহলে দেখি পূর্বে থেকে কি সেট করা আছে। যেমন এখানে ডিফল্ট ফটোশপ প্রিসেট সাইজ, তারপরে ইউএসএ পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো। যেমন আমি ইউএসএ পেপার সেট করলাম, তাহলে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকায় যে সকল পেপারগুলো বেশি ব্যবহার হয় সেসব পেপারে আমি ক্লিক করলেই লেটারের সাইজ হচ্ছে 8.5 ইঞ্চি, হোয়াইট, হাইট হচ্ছে 11, অটোমেটিক চলে আসছে। আমি যদি চেঞ্জ করি লিগ্যাল, তাহলে দেখেন আবার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে পূর্বে থেকে এটা সেট করা আছে, আমাদের নিজে টাইপ করে করতে হবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারন্যাশনাল পেপার A4 পেজ, তাহলে দেখেন এটারও কিন্তু সাইজ চলে আসছে। এটাই হচ্ছে প্রিসেট। আর এখানে আমরা যদি এখানে কোনো কিছু লিখে দিই তাহলে কিন্তু চলে আসবে। অন্য কোনো বাটন চাপা পড়তেছে মনে হয়। ওকে, এখানে যদি আমরা কোনো কিছু লিখে দিই তাহলে চলে আসবে কাস্টম জিনিসটা করছে কি, আমাদের নিচ থেকে যেটা আমরা বসাবো সেটাই হচ্ছে কাস্টম। আমাদের নিচ থেকে যে সাইজটা বসাবো সেটাই হচ্ছে কাস্টম সাইজ। তাহলে আমি আপাতত কাস্টম সাইজের ক্ষেত্রে, তার আগে আরও এই বিষয়টা জানা দরকার। এই যে এখানে দেখেন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস, কি লিখছে,
কলামস, এই যে বিষয়গুলো আছে এখানে প্রত্যেকটা কিন্তু এখানে দেখেন 7টা বিষয় আছে। এগুলোর মধ্যে আমাদের সবগুলোর প্রয়োজন নাই, আমরা শুধু 3টা জিনিস ব্যবহার করব, উপরে 3টা, পিক্সেল, ইঞ্চিস আর একটা হচ্ছে সেন্টিমিটার। আমরা এই 3টা জিনিস ব্যবহার করব, এই 3টাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা যখন এটা চেঞ্জ করবো এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এটার থেকে যেটা গুরুত্বপূর্ণ, আমি ধরে নেন আমি এখানে 1920 ইন্টু 1080 দিলাম, তাহলে এটা পিক্সেলে নিচে আমি যখন এটা আমি ইঞ্চি করে দিব সেটা অটোমেটিক্যালি কিন্তু ইঞ্চিতে কনভার্ট হয়ে যাচ্ছে, ইঞ্চিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন কোনটা কোথায় ব্যবহার হয়? পিক্সেল ব্যবহার হয় আমাদের ওয়েব বেস কাজগুলোতে। এখন ওয়েব বেস কাজগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় পিক্সেল, যেমন ইঞ্চি, সেন্টিমিটার, এগুলো ব্যবহার করা হয় মূলত আমাদের প্রিন্টিং বেস কাজগুলোতে, মূলত এই জিনিসটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রশ্ন হবে যে ভাই ওয়েব বেস কোনটা, প্রিন্টিং কোনটা? সহজভাবে আমরা যেটাই ইলেকট্রনিক্স মিডিয়া অর্থাৎ আমাদের কম্পিউটার, ল্যাপটপে বা মোবাইলে যে ছবিগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এক্ষেত্রে হতে পারে আমাদের ফেসবুকের কভার ফটো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এটা তাহলে চলে যাচ্ছে কি ওয়েব মিডিয়ার ক্ষেত্রে। আর আমরা যেটা প্রিন্ট করব সেটাই হচ্ছে আমাদের প্রিন্টের কাজ। হতে পারে সেটা ভিজিটিং কার্ড, ফ্লায়ার, ব্রোশার বা লিফলেট, যেটা হতে পারে প্রিন্টিং, ওটা হচ্ছে আমাদের প্রিন্টিংয়ের ক্ষেত্রে সাধারণত ইঞ্চিটা ব্যবহার করা থাকে। আর অনলাইনের ক্ষেত্রে সাধারণত পিক্সেল ব্যবহার করতে হয়ে থাকে। তাহলে এখানে যে হাইট ওয়াইড সাইজটা আমরা কোথায় পাবো, আমরা কখন কত দিব, এটা আমাদের বায়ার বলে দিবে, অর্থাৎ যিনি আমাদের কাজ দিবেন তিনি বলে দিবেন যে তার সাইজের কথা। তবে কিছু কিছু সাইজ প্রিসেট রয়েছে। বায়ার যদি আপনাকে বলে আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ওই বিজনেস কার্ডের নির্দিষ্ট কিছু সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আমরা কাজ করব। আর যদি উনি আনপ্রফেশনাল, যেমন ফেসবুক কভার ডিজাইন করে দেন, ফেসবুক কভারের সাইজ আছে, সেই সাইজটা আমরা বসাই দিব। যদি আমরা ফেসবুক কভার দিই, ফেসবুক কভার ফটোসেস, তাহলে দেখেন খুব সহজে কিন্তু চলে আসছে 820 ইন্টু 312, এটা কিন্তু ফেসবুক কভার সাইজ। ঠিক একইভাবে আমাদের যদি বলে ফেসবুক কভার, আমরা সেই হিসাবে সাইজটা বের করে নিব, কিংবা বাইরের কাছ থেকেও আমরা জেনে নিতে পারি। আমি এখানে বোঝার জন্য আপাতত 1920 ইন্টু 1080 দিলাম, এটা হচ্ছে আমার পুরা মনিটরের ফুল স্ক্রিন, 1920 হচ্ছে 1080, এটা দিলাম। এবার আসি রেজুলেশন সম্পর্কে। রেজুলেশন আমরা যখন ওয়েব বেস কাজ করব তখন রেজুলেশন দিব 72, আর যখন প্রিন্ট বেস কাজ করব তখন দিব 300। ঠিক আগের মতোই 72, আর যখনই প্রিন্টিংয়ের কাজ তখনই হবো 300। ওকে, এখন রেজুলেশন সম্পর্কে আর একটু ডিটেলস বলি। রেজুলেশনটা হচ্ছে ছবির কোয়ালিটির ক্ষেত্রে এই রেজুলেশনটা অনেকটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা প্রিন্টের ক্ষেত্রে যে কোয়ালিটিটা ব্যবহার করি সেক্ষেত্রে কোয়ালিটি বেশি লাগে, নাহলে ছবির ক্ষেত্রে ছবিটা ফেটে যাওয়ার আশঙ্কা পাই, এমনটা থাকে। আর ওয়েবের ক্ষেত্রে 72ই 72ই হচ্ছে এনাফ। এখন আমরা যদি ওখানে 72 বেশি নিই তাহলে কি হবে, আমাদের ওয়েব পেজ লোডিংয়ের ক্ষেত্রেও সময় বেশি নেবে। এক্ষেত্রে আমাদের ইমেজের সাইজও কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ সাইজ বলতে আমি মেগাবাইটের কথা বলতেছি। তার মানে ওয়েবসাইটটা লোড হইতেও আমাদের সময় বেশি লাগবে, বেশি মেগাবাইট। তার মানে আমরা যেটা, এটা আমি 72 নিচ্ছি, আমি ওয়েব বেস হিসাবে নিচ্ছি, এটা নোট করবেন, এটা কিন্তু লাগবেই আমাদের। যখনই আমরা প্রিন্টের কাজ করবো তখন 300, আর যখন ওয়েব বেস কাজ করবো তখন 72। এবার আসি কালার মোড। এখানে কালার মোড আপনি 5টি কালার মোড দেখতে পারবেন: বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK এবং ল্যাব কালার। এই সব কালারগুলো আমাদের প্রয়োজন পড়ে না, এখন আমরা মূলত RGB এবং CMYK কালার ব্যবহার করব। RGB এবং CMYK। এখন RGBটা কি? RGBর পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর CMYK এর ব্যবহার হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আমরা যদি আপনাদেরকে আমি আরও ডিটেলসভাবে দেখাই, তাহলে আমি RGB সার্চ করলাম, তাহলে দেখেন 3টা কালার কিন্তু চলে আসছে, রেড, গ্রিন, ব্লু। এই 3টা কালার দিয়ে আমাদের সম্পূর্ণ যত পৃথিবীতে যত কালার আছে সব কালার তৈরি করতে পারবো এই 3টা কালার দিয়ে। আর এই 3টা কালার ব্যবহার করবো আমরা ওয়েবের ক্ষেত্রে, ইন্টারনেটের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে। আর যদি CMYK, এটা যদি সার্চ দেই, নতুন ট্যাবে নিই, তাহলে দেখেন এটা 15 গ্রুপ আসতেছে: সায়ান,
ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, অর্থাৎ এখানে আমাদের 4টা কালারের সমন্বয়। যদিও এখানে শেষে আছে কে, কিন্তু এখানে আছে আবার ব্ল্যাক। এটাকে আসলে কি ব্ল্যাক বলা হয়ে থাকে। এই 4টা কালার দিয়েও আবার পৃথিবীর সকল কালার কিন্তু তৈরি করা যায়। এই 4টা কালার সাধারণত প্রিন্টিং যে মেশিনগুলো থাকে, প্রিন্টারগুলো থাকে, এখানে কিন্তু এই 4টা কালারই দেওয়া থাকে। যখন যে কালার প্রয়োজন হয় তখন সেই কালারটাই চলে যায়। এটাই। তাহলে আমরা প্রিন্টিংয়ের ক্ষেত্রে কোন কালারটা ব্যবহার করব? CMYK। ওকে, প্রিন্টিংয়ের ক্ষেত্রে CMYK, আর সাধারণ ক্ষেত্রে RGB। ওকে, ওয়েব বেস ক্ষেত্রে আমি RGB সিলেক্ট করলাম আপাতত। আর এখানে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমার পেজটা কেমন আসবে, আমি আপাতত হোয়াইটেই নিচ্ছি। এছাড়াও ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করতে পারবো, এটা আপাতত করতেছি না, সাদা পেজেই নিচ্ছি আমি। তারপরে আমরা যখনই ওকে দিব তখনই আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপ। আমরা এভাবে আমাদের পরবর্তী যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা ডকুমেন্ট সেটআপ তৈরি করতে পারি। এখন যদি আমাকে বলে যে ফেসবুকে কভার ডিজাইন করেন, তাহলে আমরা দেখবো যে ফেসবুকে কভার সাইজ কত, তাহলে 820 ইন্টু হচ্ছে 1312, আমরা সেই হিসাবে নিব। তাহলে আমাকে কেউ একজন বলেন, আগে আপনাদের প্রশ্ন নিয়ে নিই, ডকুমেন্ট হ্যাঁ হ্যাঁ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ, আমি ওই যে আপনার ওই যে বিটের ব্যাপারটা একটু বুঝতে চাচ্ছিলাম। ওকে 8 বিট, 16 বিট, ওকে 32 বিট। এটা হচ্ছে আমাদের কালারের বিট। আমরা যত বেশি বিট নিব সেক্ষেত্রে আমাদের কালার ধারণ সংখ্যা তত বেশি হবে। কিন্তু আমরা যে সকল ডিজাইন করি সেটার ক্ষেত্রে 8 বিটই এনাফ। আপনি চাইলে বেশি নিতে পারেন, এই ক্ষেত্রে শুধু কালারটাই আপাতত বাড়বে, কিন্তু আমাদের 8 বিটেই কালারটাই আপাতত এনাফ। আমরা কালার যত বেশি নিব তত বেশি কালার ধারণ ক্ষমতা বাড়বে। আরেকটা বিষয় যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ দেখেন, এটা আমি যেহেতু বলতেছিলাম আমি ডিটেলস বলে দিই। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টগুলো দেখেন, এখানে আমি হোয়াইট সিলেক্ট করছিলাম, এই জন্য এই পেজটা আমাদের সাদা আসছে। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, দেখেন আমার এখানে একটা কালার আসছে। আচ্ছা, আমি এটাও দিয়ে দিই, তাহলে দেখেন আমি এবার ওকে করলাম। ওকে, তাহলে ওই কালারের পেজটা আসতেছে। তারপর আরও এখানে কিছু বিষয় আছে। ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ, আমরা স্বচ্ছ নিতে পারি। আদার্সের ক্ষেত্রে এই কালারটাই আসতেছে। যাই হোক, আমরা যেহেতু শুরুতে আছে আমরা হোয়াইটটাই ব্যবহার করি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জিংয়ের সাধারণত প্রয়োজন পড়ে না, তবে মাঝে সাঝে ট্রান্সপারেন্টটা প্রয়োজন পড়ে। আমরা এখানে হোয়াইট। হ্যাঁ বলেন। ধরেন আমি একটা সিল বানাবো, ওকে, তো যখন করানোর জন্য সব বছর তো সাইন করে না, তো সিলটা দেওয়ার জন্য যখন ট্রান্সপারেন্ট করব কি এটা দিয়ে? আসলে সিভির ক্ষেত্রেও আমরা হোয়াইটই রাখবো। আমরা ট্রান্সপারেন্ট কখন রাখবো? ট্রান্সপারেন্ট রাখবো যখন ওই ইমেজটা এমন কোথাও যাবে যেটার ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ হইতে হবে। আমি ট্রান্সপারেন্ট সম্পর্কে আরও সামনে ডিটেলস আসবো। এখন যদি বলি অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে। ট্রান্সপারেন্টটা হচ্ছে স্বচ্ছ, অর্থাৎ একেবারে যেটা সাদা। তাহলে আমি যদি ট্রান্সপারেন্টের উদাহরণটা দিয়েই দিই, যেহেতু বিষয়টা আসছে জানতে চাচ্ছেন, দেখেন আমি এখানে একটা লোগো লিখতেছি। কিসের দিব? ফটোশপের লোগো দিয়ে করি। সরি, লেটেস্ট ভার্সন আগেটা চলে আসছে, আমি ফটোশপ দিলাম, তারপরে ইমেজে চলে গেলাম। ওকে, এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট। দেখেন, ঠিক আছে, আমি এই ছবিটা ডাউনলোড করতেছি। দেখেন, ডাউনলোড তো আশা করি এগুলো সবাই পারেন, বেসিক জিনিস। এটা ডাউনলোড করলাম, আর এটাও ডাউনলোড করতেছি। এটা ট্রান্সপারেন্ট কিনা আমি এখনো কনফার্ম না। আমি একটা নতুন পেজ নিচ্ছি যেখানে আমি কালারটা আলাদা দিচ্ছি। আমি দুটা ইমেজই নিয়ে আসি। ওকে, একটা ইমেজ হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। আচ্ছা বলেন তো, দুইটার মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটাই, এটাই আর কি ট্রান্সপারেন্ট। দেখেন এখানে যেটা পিএস ফটোশপ আছে, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যখন অনলাইন থেকে ডাউনলোড করছিলাম, দেখেন এটার ক্ষেত্রে একটা চারকোনা আসছিল, আর এটার ক্ষেত্রে চারকোনা আসছিল। এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট পিকচার না, যার কারণে এখানে কি আসছে, সাইডে কি সাদা চলে আসছে। আর এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট, এই জন্য পিছনটা এটার স্বচ্ছ।
এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট। যদিও এটা ডকুমেন্ট আপাতত ছিল না, এটা বলে দিলাম। এখন আর কোনো ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন, ডকুমেন্ট সেটআপ সম্পর্কে কারো প্রশ্ন? কালার প্রোফাইলটা কি স্যার? কোনটা কালার প্রোফাইল? এই যে কালার মোড, না নিচে অ্যাডভান্স কালার ও প্রোফাইল। এই কালার প্রোফাইলে আমরা বিভিন্ন ক্যামেরার ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা বিভিন্ন কালার দেওয়া থাকে, কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে আপাতত এই কালার মোডটা আমাদের প্রয়োজন নাই অ্যাডভান্সের ক্ষেত্রে, সেহেতু আমরা এই বিষয় নিয়ে আপাতত আলোচনা করব না। ওকে স্যার। ওকে, আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কি? যতটুকু আমি আলোচনা করলাম আর কি উপরের বিষয়গুলো, আমি কিন্তু প্রশ্ন করব, সেক্ষেত্রে আপনারা যদি না বুঝেন আমাকে বলতে পারেন যে আমি এটা বুঝিনি এখনো। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি প্রশ্ন করি। এখন যদি আমাকে বলা হয় একটা ফেসবুকের জন্য কভার ডিজাইন করেন, তাহলে আমরা কেমন সাইজ নেব? কেউ কি বলতে পারবেন? প্রশ্নটা হয়তো একটু হার্ড হয়ে যাচ্ছে। গুগলে সার্চ দিয়ে হ্যাঁ, ফেসবুকের এটাই আর কি। এটা হচ্ছে হাই, এটা হ্যাঁ, চেঞ্জ করেন। এই যে দেখেন আমরা যে এখানে নিয়ে নিই, এখানে 820, এখানে 820 হচ্ছে হোয়াইট, তার মানে এখানে 820 এটা হচ্ছে পিক্সেল হিসেবে কাজটা হয়। আমরা কিন্তু এখানে ইঞ্চি দিলে কিন্তু এক্ষেত্রে বা চলবে, কিন্তু পিক্সেল ওয়াইজ কাজে আমরা পিক্সেল ভাবেই করব। তারপর এখানে হচ্ছে 312 টাইপ করে, 312 হ্যাঁ হচ্ছে 312। আর এখানে আমরা কত দিব? এখানে যেহেতু আমাদের প্রিন্ট ওয়েব 72 থাকবে। ওকে হুম। ওকে, খুব ভালো, তাহলে ঠিক আছে 72। এখানে আরেকজন বলেন এবার। হ্যাঁ এখানে 8 জিবি থাকবে। 8 জিবি এটা থাকবে, 8 GB হ্যাঁ যেহেতু আমরা প্রিন্ট করব না এটাই থাকবে। তাহলে কিন্তু একদিক থেকে আমাদের এটাও কিন্তু আমরা একটা ডকুমেন্ট সেটআপ করে ফেললাম। এটা কিসের জন্য? ফেসবুক কভারের জন্য। আমরা যদি এটা ফেসবুক কভারে আপলোড করি তাহলে খুব সুন্দরভাবে এটা বসে যাবে। তাহলে ডকুমেন্ট সেটআপ ক্লিয়ার। পরের অংশে আসি। ডকুমেন্ট সেটআপের আগে আমরা দুটো জিনিস ছেড়ে গেছিলাম, একটা হচ্ছে স্ক্রিন মোড আর একটা হচ্ছে জুম ইন এবং হচ্ছে জুম আউট। তাহলে স্ক্রিন মোডটা দেখি প্রথমে। স্ক্রিন মোড জিনিসটা কি এখানে লক্ষ্য করবেন, আমি সরাসরি এফ চাপলাম, কি বাটন চাপতেছি দেখতে পারেন, আমি সরাসরি এফ চাপলাম, তাহলে কি হইলো? নিচের টাস্ক বারটা কিন্তু চলে গেল। কি চাপলেন আবার একটু? এফ, এফ বাটন, কিবোর্ড থেকে এফ বাটন চাপছি, আবার চাপলাম, এবার কি হয়েছে? ফুল স্ক্রিন হয়ে গেছে। অনেক সময় যারা নতুন ওরা কাজ করে ভুলে এফ বাটন চাপা পড়ে গেছে, কোথায় কি গেলো খুঁজে তো আর পাই না, এমনটাই কিন্তু দাঁড়ায়। এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের স্ক্রিন মোড। আমি আপনাকে প্রথমে শর্টকাটটা দেখাইলাম, এবার আমরা ভিতর থেকে কিভাবে করব। সবসময় মনে রাখবেন আমরা যেই বিষয়ে কাজ করতেছি সেই বিষয়টা, এই যে স্ক্রিন মোড আমরা এটা কি করতেছি? দেখতেছি, দেখা যাচ্ছে ভিউ, তাহলে এটার ভিতরে থাকতে পারে, তাহলে ভিউয়ে গেলাম, তারপর দেখেন কোথায় কোথায় এই যে স্ক্রিন মোড, আমরা ওই কাজটা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, তার মানে আমাদের মেনু বার থাকবে আর ফুল স্ক্রিন হবে, নিচেরটা থাকবে না, ওই আগেরই মতো চলে গেল। আর যদি আবার যাই, এবার দেখেন ফুল স্ক্রিন মোড, এবার কিন্তু একটা ওয়ার্নিং আসবে। এখানে এরা বলতেছে যে ফুল স্ক্রিনের ক্ষেত্রে আমরা যদি আবার ব্যাক আসতে তাহলে এফ, জাস্ট আমি ফুল স্ক্রিন দিলাম। এটা ওয়ার্নিংটা কেন দেওয়া হলো? কারণ আমরা তো এখন আমাদের কাছে কোনো টুলেই নেই যে আমরা এখন ঠিক করব, এই জন্য এফ চাপে ঠিক করতে হবে, এই জন্য ওয়ার্নিংটা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে স্ক্রিন মোড। স্ক্রিন মোড হচ্ছে আমরা কখন ব্যবহার করব, আপনার ডিজাইনের সুবিধার্থে আপনি আপনার মতো স্ক্রিন মোড ব্যবহার করবেন। আপনার যদি মনে হয় যে আমার এটা ফুল স্ক্রিন এভাবে কাজ করতে ভালো লাগতেছে বা এইভাবে আপনার জন্য সুবিধা হয়, আপনি আপনার মতো করে স্ক্রিন মোড ব্যবহার করেন। ফুল স্ক্রিন যদি মনে হয় আপনার ফুল স্ক্রিন, তখন এইভাবে স্ক্রিন মোডটা আপনাদের নিজের মতো করে ব্যবহার করে নেবেন। স্ক্রিন মোড সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা বুঝতে অসুবিধা মনে হচ্ছে কি? খুবই সিম্পল বিষয় স্ক্রিন মোড। এবার আসলে জুম ইন জুম আউট। জুম ইন জুম আউটটা কিন্তু ভালো করে শুনেন, কারণ ফটোশপ আমরা জুম ইন জুম আউট করতেই থাকতে হবে। ওকে, আমরা কিন্তু ডকুমেন্ট একটা নিয়ে নিচ্ছি, আমি জাস্ট একটা লেখা লিখতেছি, কিভাবে নিচ্ছি এটা আপাতত জানার দরকার নাই, সামনে কথা বলতেছি বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট একটা লিখতেছি LEDP। এখানে দেখেন টেক্সটটা অনেক ছোট, আমরা পড়তে পারতেছি না, এটা আমাদের কি করতে হবে? পড়ার জন্য কি করতে হবে? জুম করতে হবে। তাহলে এই যে জুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল+ দিয়ে জুম করা যায়। জুমের অনেকগুলো অপশন আছে, আমি প্রত্যেকটা অপশন আপনার সামনে বর্ণনা করব, আপনারা এটা লিখে রাখবেন, যখন যেটা সুবিধা হয় সেটা লিখবেন। প্রথম যে জুমের ক্ষেত্রে এটা দেখাই, আমরা যে কিবোর্ডে অল্টার বাটন চেপে ধরি, তারপর যদি মাউসের চাকা ঘুরাই, তাহলে দেখেন জুম ইন
জুম আউট হচ্ছে। আমরা যদি সামনের দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে জুম, আর যদি পিছনের দিকে নিয়ে যাই তাহলে জুম আউট। তাহলে দেখেন জি, জুম ইন জুম আউট করার একটা অপশন হচ্ছে অল্টার চেপে ধরে ফলটা। মাউসের চাকা ঘোরানো, তাহলে হচ্ছে জুম ইন জুম আউট হলো একটা অপশন গেল। দ্বিতীয় অপশন, আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে প্লাস বাটন চাপে ধরি তাহলে দেখেন কি হচ্ছে, জুম হচ্ছে। আর যদি মাইনাস বাটন চাপি তাহলে দেখেন জুম আউট হচ্ছে। এটা হলো দ্বিতীয় অপশন। আমাদের কাজের সুবিধার্থে আমরা আমাদের যখন যেটা প্রয়োজন সব সেইটা ব্যবহার করব, তবে আমাদের সবগুলো জেনে রাখা ভালো। দুইটা গেল, এবার 3 নাম্বার অপশন, এই যে এটা, এটা কি বলেন কেউ আমাকে একজন, কিসের মতো মনে হয়? সার্চের মতো নাকি? হ্যাঁ, আয়না সার্চ এটা হচ্ছে জুম। হ্যাঁ, সার্চ আইকন আমরা যদি আরো দেখি আমাদের বাস্তবে, আমরা কিন্তু আতসী কাজ হিসাবে যেটা থেকে আমরা কি দেখি, ছোট লেখাকে বড় করে দেখি, ঠিক ফটোশপও ঠিক রিয়েল ভাবে ওটাই করার চেষ্টা করছে। তার মানে আমি আয়নাতে এটা শর্টকাট বাটন হচ্ছে জেট, আর আমরা এটা শর্টকাট দেখার জন্য মাউসটা যদি আমি উপরে ধরে রাখি কিছু সময় তাহলে শর্টকাটটা চলে আসবে। যেমন এটার হচ্ছে ইউ, এটার হচ্ছে জেট, এই যে ধরে রাখছি জেট লেখা চলে আসছে। এটা সিলেক্ট করে দেখেন আমি এখানে মাউসটা নিয়ে আসছি, প্লাস চিহ্ন চলে আসছে। আমি যদি ক্লিক করি তাহলে আবার জুম হচ্ছে, আর যদি অল্টার চেপে ধরি তাহলে দেখেন মাইনাস হচ্ছে। তার মানে এটা দিয়েও আমরা জুম ইন জুম আউট করতে পারি। কিংবা আমরা যদি এভাবে টেনে উপর থেকে এভাবে ছেড়ে দিই, উপর থেকে নিচ দিকে নিয়ে আসি, কোনো বাটন চাপতে হবে না, তাহলে দেখেন জুম হচ্ছে। আর যদি আবার নিচে নিয়ে যাই তাহলে কিন্তু জুম আউট হচ্ছে। এটা একটা গেল, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে কন্ট্রোল বাটন প্লাস স্পেস বাটন। কন্ট্রোল আর স্পেস এই বাটন দুটো আমি একসঙ্গে চাপছি, তাহলে দেখেন ঠিক আগের মতো প্লাস আসলো, আমি টানি জুম হচ্ছে, এ পাশে দিই জুম আউট হচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রায় 4টা জিনিস জানলাম, চার ভাগে জুম ইন জুম আউট করা জানলাম। আরও কিছু ভাগ আছে, ওটা ভিতরে সেটিং আছে, ওটা আপাতত দেখাচ্ছি না, অনেকের জন্য কঠিন হয়ে যাবে। এই 4টা জুমই হলে এনাফ, কিন্তু সবচেয়ে বেশি এটাই ডিজাইনাররা ব্যবহার করে, যেটা হচ্ছে কন্ট্রোল স্পেস চেপে এই জুম ইন জুম আউট। এখন মনে করেন আমি এই পাশে আছি, আমার এলইডিবি যদি জুম করার প্রয়োজন, তাহলে এলইডিবির মাছ ধরে আমি যে অল্টার চেপে জুম করি তাহলে এই জায়গা থেকে কিন্তু জুমটা হচ্ছে। অর্থাৎ আমাদের নির্দিষ্ট কোনো জায়গা থেকে যদি জুম করার প্রয়োজন হয় তাহলে আমরা অল্টার চেপে মাউসের চাকা ঘোরাবো, তাহলে ওই জায়গাতেই জুম হবে। এবার আসি উইন্ডো ফিটের বিষয়ে। এই আমাদের মনিটর এক একজনের এক এক রকম, কারো বড় মনিটর, কারো ছোট মনিটর, কিন্তু পুরা ডিজাইনটা আমরা একসঙ্গে যদি দেখতে চাই তাহলে আমাদের কন্ট্রোল চেপে 0 চাপলে কিন্তু পুরা ডিজাইনটা খুব সুন্দরভাবে চলে আসবে। এখানে কি হবে, ডিজাইনটা আশেপাশে কোথাও কেটে যায়নি, আবার সম্পূর্ণটা দেখাচ্ছে। এটা করার জন্য কন্ট্রোল বাটন চেপে 0, তাহলে আমরা পুরা ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখতে পাবো। এটা হচ্ছে উইন্ডোজ ফিট বলা হয় থাকে। তারপরে দেখেন এপাশে একটা জুমের দেওয়া আছে, আমরা কতটুকু জুম করছি। ফটোশপে আমরা 3200% পর্যন্ত আমরা জুম করতে পারি। বর্তমানে এটা কত জুম আছে, 81%, 81 সামথিং। আবার আমরা যদি 100% জুম করতে চাই, অর্থাৎ এটা যতটুকু জুম লেভেল ততটুকু জুম করতে চাই, আমরা যে কন্ট্রোল বাটন চেপে 1 চাপি তাহলে তার ততটুকু 100% জুম হয়ে যাবে। আর আমরা ফটোশপে সর্বোচ্চ 3200% পর্যন্ত জুম করতে পারি। আর এখান থেকেও জুম ইন জুম আউট করা যায়। আমি যদি এখন দিই 50, তাহলে দেখেন 50% জুম হয়ে গেল, এখান থেকেও করতে পারি। তাহলে দেখেন আমরা ফটোশপে কিন্তু একটা কাজ অনেকভাবে করতে পারি, ঠিক ডিজাইনের ক্ষেত্রেও একটা কাজ আমরা অনেকভাবে করতে পারি। এই হচ্ছে আমাদের জুম। জুম সম্পর্কে কারো কোনো বোঝার অসুবিধা মনে হচ্ছে কি? জি হবে। আর অন্য কেউ? ভাই অন্য কারো আর কি জুম সম্পর্কে মনে হচ্ছে যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে এমন কিছু? না ভাইয়া। তাহলে কি আমি জুম সম্পর্কে দুই একটা প্রশ্ন করব, যতটুকুই হইল। আমাকে যে কেউ একজন বলেন একটা জুম কিভাবে করব, যে কোনো একটা শর্টকাট বলেন দেখি, চেষ্টা করেন, হয়তো কঠিন হয়ে যাচ্ছে। কন্ট্রোল প্লাস। ওকে, কন্ট্রোল প্লাস। অন্য আরেকজন আরেকটা কেউ বলেন, যদিও কন্ট্রোল জেড। অল্টার চেপে ধরে। হ্যাঁ, অল্টার চেপে ধরে। তার মানে আপনারা অবশ্যই ভালো বুঝতেছেন। এটাই মাঝে মাঝে প্রশ্ন। কন্ট্রোল প্লাস স্পেস বাটন। হ্যাঁ, কন্ট্রোল প্লাস স্পেস বাটন, এই যে বিষয়গুলো আমরা যখন ক্লাসের মধ্যে আমি প্রশ্ন করব, আমার যেটা মনে হচ্ছে আমাদের এখানে ক্লাসের মধ্যে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি প্রশ্ন না করে এমনি এমনি চুপচাপ থাকে অতটা ক্লিয়ার হবে না। তাহলে জুমের বিষয়টা ক্লিয়ার।
এবার আসতেছে ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট সেটআপটা আমরা শুরুতেই করছি। ডকুমেন্ট প্যানটা হচ্ছে যখন আমি এটা অনেকটা জুম করে ফেলছি, আমার ওই পাশে কোণে যাওয়ার প্রয়োজন হয়েছে। বোঝানোর সুবিধার্থে আমি এখানে জাস্ট একটা কোনো কিছু নিয়ে নিই। আমি অনেকটা জুম করে ফেলছি, কিন্তু ওই পাশে বৃত্তটা আমার ওই পাশে দেখার প্রয়োজন হয়েছে। আবার জুম করে দেখতে হবে ওই পাশে যে আমি যাব, এই যাওয়ার পদ্ধতিটাই হচ্ছে ডকুমেন্ট প্যান। এর জন্য দেখেন এই যে ঠিক একইভাবে এখানে একটা হাতের ছবি দেওয়া আছে। হাত দিয়ে আমরা কি করব, সরায় এ পাশে নিয়ে আসবো। এই যে টেনে নিয়ে আসবো। হ্যাঁ, টেনে নিয়ে আসবো। আর এটা শর্টকাট হচ্ছে এইচ। তার মানে এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট প্যান। এটা আমরা আরও সহজভাবে করতে পারি যদি আমরা শুধুমাত্র স্পেস বাটনটা চাপি। তাহলে দেখেন আমরা এটা সরাইতে পারতেছি। সাধারণত ডিজাইনাররা এই টুলটা ব্যবহার করে না, তারা সরাসরি স্পেস বাটন চাপে। যখন স্পেস চাপতেছি, স্পেস চাপলাম, হাতের ছবি ছেড়ে দিলাম, নাই, আবার স্পেস চাপলাম, হাতের ছবি ইচ্ছা মতো সরাইতে পারতেছি। এটাই হচ্ছে ডকুমেন্ট প্যান। এবার হচ্ছে কালার অ্যাপ্লাই। এগুলো সব ডিলিট করে দিই, সাদা পেজ নেই, সাদা পেজেই কালার অ্যাপ্লাই করি। দেখেন এই টুলবারের ক্ষেত্রে অন্যান্য টুলগুলো সম্পর্কে অবশ্যই জানবো, তবে কালার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এখানে দেখেন দুটা কালারের অপশন আছে, উপরে একটা নিচে একটা। উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, আর নিচের কালারটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, হ্যাঁ, আমরা এখানে যে কালারের ওখানে জাস্ট এক ক্লিক দিই, তাহলে একটা ছোট্ট কালারের পপ আপ মেনু চলে আসবে। এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালার আমরা সিলেক্ট করে নিতে পারি। লাল দিলাম, তার আমরা উপরে লাল কালার চলে আসলো। তাছাড়া আমরা এখানে কালার কোডও ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে চাচ্ছি যে আমি কালো কালার ব্যবহার করব, তাহলে এখানে 0 দিতে হবে 6টা, 2 3 4 5 6। ওকে, কালো কালার কিন্তু চলে আসলো। এইভাবে কালার কোডগুলো আছে, আপনারা কালার কোডগুলো যখন আমরা ডিজাইন করবো অটোমেটিক কালার কোডগুলো কিন্তু আমাদের চলে আসবে। মেন ডিজাইনের কালার কোডগুলো রাখতে পারি, আর এখান থেকে আমরা সরাসরি কালারটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, উপরে আমি হলুদ কালার নেই, আর নিচে ব্লু কালার নেই। কালার কীভাবে নিচ্ছে আমার মনে হয় ক্লিয়ার। এখানে এস, বি, আরও এগুলো কালারের অপশন আছে। আমরা আপাতত এস থেকে কাজ করব। এসটা হচ্ছে হিউ, এখান থেকে আপাতত কালারের কাজটা করব। দুই জায়গায় উপরের কালারটার কাজটা কিভাবে হচ্ছে, মানে ওটা তো কোনো চেঞ্জ দেখতে পারতেছি না। কোনটা কালার? এই যে উপরে এই হলুদ কালারটা, জি জি, দেখেন এই যে আমি এখানে ক্লিক দিলাম, এই যে আমি লাল কালারে দিয়ে দিলাম, ওকে দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেছে। না মানে হচ্ছে আমার হচ্ছে এই পেজে স্ক্রিনের যে হোয়াইট ফিটা। এই যে এই সাদা পেজটার কথা বলতেছেন? জি, মানে ওটা কোন জায়গায় ইউজ করা হয় সেটা হ্যাঁ একটু দেখাইলে হ্যাঁ, অবশ্যই আমি দেখাবো। এটা দেখানোর জন্য বলতেছি। দেখেন আমরা তাহলে এখানে আমরা কালারটা নিব কীভাবে আরও। এবার আমরা বাস্তব জীবন থেকে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আমরা যখন কোনো ঘরের ক্ষেত্রে রং করি, সেক্ষেত্রে আমাদের রঙের জন্য কিন্তু আলাদা রঙের বাকেট থাকে। আলাদা রং করার জন্য আলাদা বাকেট থাকে। ঠিক একইভাবে আমরা এটা কালারের আলাদা বাকেট হিসেবে ধরে নিতে পারি। এখানে আমরা লাল কালার দরকার, আমি লাল কালার নিয়ে নিলাম, যে কালার নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমরা এখানে রংটা অ্যাপ্লাই করব কিভাবে, রংটা দিব কিভাবে। কালার তো অনেক বুঝলাম, কিন্তু দিব কিভাবে? দেখেন উপরে যে কালারটা আছে, আমরা যদি সেই কালারটা দিতে চাই, তাহলে অল্টার চেপে ব্যাক বাটন কিংবা ডিলিট বাটন। দেখেন আমি অল্টার চেপে আবার ব্যাক যাচ্ছি, অল্টার চেপে ডিলিট বাটন চাপলাম। তার মানে কি হলো, আমার উপরের কালারটা এখানে চলে আসছে। আর নিচের কালারটা আনার জন্য কন্ট্রোল চেপে ব্যাক বাটন কিংবা ডিলিট বাটন, তাহলে আমাদের নিচের কালারটা কিন্তু চলে আসতেছে। অর্থাৎ আমাদের ফরগ্রাউন্ড কালার আনার জন্য অল্টার চেপে ব্যাক কিংবা ডিলিট চাপতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার আনার জন্য কন্ট্রোল চেপে ব্যাক কিংবা ডিলিট বাটন চাপতে হবে। এটুকু কি ক্লিয়ার আপনারা? জি। ওকে, এই যে আবার করে যাচ্ছি, অল্টার চেপে ব্যাক দিলাম, তাহলে হচ্ছে আমাদের উপরে কালার আসলো। আর যদি কন্ট্রোল চেপে ব্যাক বা ডিলিট বাটন চাপে, এটা আসলো। তাহলে কেউ একজন বলেন, আমি এখানে আমার ফরগ্রাউন্ড কালার আমি নিয়ে আসতে যাচ্ছি, এটার মধ্যে আমি কিভাবে নিয়ে আসবো? অর্থাৎ আমি এখানকার নিচের কালারটা নিয়ে আসতে যাচ্ছি, কিভাবে নিয়ে আসবো আমি? ফরগ্রাউন্ড কালার হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলিট, কন্ট্রোল ডিলিট। না হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল ডিলিট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর ফরগ্রাউন্ড কালার হচ্ছে অল্টার। আর হ্যাঁ, আরও সহজভাবে স্মরণ রাখি, আমি যেভাবে স্মরণ রাখছিলাম শুরুর দিকে, যেটা উপরে মানে শুরু, তার মানে এ শুরুতে হয়,
যেটা উপরে ওইটা এতে অল্টার ধরবো, আর যেটা নিচে ওইটা হচ্ছে কন্ট্রোল ধরবো। এটাই আমি স্মরণ রাখার জন্য এরকমটাই চিন্তা করছিলাম। এতে হচ্ছে উপরে, তার মানে অল্টার হচ্ছে উপরে। তার মানে আমরা কিন্তু কালার অ্যাপ্লাই করতে এখন পারি, কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। এটাই হচ্ছে আজকের যে শিডিউল দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজকে কালার অ্যাপ্লাই এতটুকুই। তারপরে দেখেন কালার অ্যাপ্লাইয়ের পরে আছে সিলেকশন বেসিক। এখন সিলেকশন জিনিসটা কি, আমি চাচ্ছি যে এই পুরা পেজটার অর্ধেকটা অংশ কালার অ্যাপ্লাই হবে, অর্ধেকটা হবে না। আমি চাচ্ছি এটা আমার এই যে লাল কালারটা আছে, আমার অর্ধেকটা আমি কালার দিব, অর্ধেকটা আমি কালার দিব না। আমি কিন্তু অল্টার ব্যাক স্পেস জানি, যখনই চাপতেছি তখনই হচ্ছে লাল কালার পুরোটা হয়ে যাচ্ছে। কিন্তু এটা নির্দিষ্ট করার জন্য আমরা সিলেকশন করে কাজটা করব। সিলেকশনের জন্য এই যে এখানে টুলগুলো দেখতেছেন এই তিনটা, এগুলো হচ্ছে সিলেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমরা সিলেকশনের রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, তারপর হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, এগুলো কিন্তু আমরা সিলেকশনের জন্য ব্যবহার করব। আমি প্রথমটাই দেখি, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা যদি দেই তাহলে দেখেন এটুকু অংশ আমার সিলেক্ট হলো। এখন যে অল্টার চেপে ব্যাগ অর্ধেকটা করতে চাইছিলাম, তাহলে অর্ধেকটাই নিই অনুমান করে। তাহলে দেখেন কি হলো, আমার যতটুকু সিলেক্ট করছিলাম আবার দিচ্ছি, অল্টার চেপে ব্যাগ দিলাম, সিলেকশন করছিলাম, ততটুকু কিন্তু কালার হইলো। আর সিলেকশন ডিসিলেক্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ডি। আর আমি কাজগুলোর সঙ্গে শর্টকাট বলে দেবো যাতে আপনারা দ্রুত কাজ করতে পারেন। যে কন্ট্রোল ডি। এখন শর্টকাট ছাড়া কীভাবে কাজ করব, দেখেন এটা কি আছে সিলেক্ট, তার মানে আমরা কোথায় পাইতে পারি সিলেক্টে, এখানে সিলেক্ট থেকে এই যে ডিসিলেক্ট, তার মানে ডিসিলেক্ট হয়ে গেল। তার মানে আমার সিলেক্ট ডিসিলেক্ট, আমি নতুন আরেকটা আরও সিলেকশন নিতে পারি। সিলেকশন সম্পর্কে আরও অনেক কিছু আছে, সামনের ক্লাসে দেখাবো। তার মানে আমরা এইভাবে সিলেকশন করতে পারি। এবার দেখেন আমি ইলিপস টুল নিচ্ছি, আমি যখন এখানে টানতেছি বৃত্তটা আমার অ্যাকুরেট হচ্ছে না, আসলে কেমন তেরা বেকা কেমন হয়ে যাচ্ছে। এটা ঠিক করার জন্য আমরা শিফট বাটন চাপবো। যখনই আমি শিফট চাপতেছি ওকে, এটা একেবারেই স্মুথলিভাবে সার্কেল হয়ে যাচ্ছে, একেবারে স্মুথলিভাবে সার্কেল। এই শিফট চেপে ধরা অবস্থায় আমি যে অল্টার চাপি, তাহলে এবার কি হচ্ছে, বৃত্তটারই মিডিল থেকে ছোট বড় হচ্ছে। আবার এটা দেখাচ্ছি, যখন আমি এভাবে শুধু মাউস ধরে ড্রাগ করতেছি, তার আগে আরেকটু জানাই দিই, এখানে দেখেন কিছু কিছু টুলের এখানে একটা তীর চিহ্ন দেয়া আছে, তার মানে এটার ভিতরে আরও কিছু আছে। এটা দেখার জন্য আমি যখন এখানে চেপে ধরবো তখনই কিন্তু ভিতরেরটা আসবে। চেপে ধরে এই যে সিলেক্ট করতেছি, তার মানে এটা ভিতরেরটা আসতেছে। যখনই আমি এভাবে টানতেছি, এটা একেবারেই প্রফেশনাল হচ্ছে না, যেমন তেমন হয়ে যাচ্ছে। প্রফেশনালভাবে রেশিও অনুযায়ী বৃত্ত করতে হলে আমরা শিফট চেপে ধরবো। আর যদি মিডিল থেকে করতে চাই, বৃত্তটা মিডিল থেকে, তাহলে অল্টার চাপবো। ওই অবস্থায় শিফট ছেড়ে দিব না, দেখেন তাহলে আবার স্মুথভাবে ছোট বড় হচ্ছে। এটাই হচ্ছে সিলেকশন। তাহলে আমি একটা বৃত্ত নিয়ে নিই, এটা নিয়ে নিলাম, আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখানে কি হয়েছে, আমার এখানে কালারটা অ্যাপ্লাই হয়েছে, আমি চাচ্ছি যে বাইরে কালারটা অ্যাপ্লাই করব। তাহলে ওটাকে বলা ইনভার্ট। আমি বাইরের দিকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট আই, তাহলে দেখেন এই যে বাইরের দিকে জুম করতেছে, আমি বাইরের দিকে ছোট 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 দাগ দাগ চলে আসছে কিন্তু, তার মানে এখানে আমাদের সিলেকশনটা বাইরে হয়েছে। তার মানে আমি এখন যদি কালার অ্যাপ্লাই করি, তাহলে দেখেন বৃত্ততে না হয়ে বাইরে হচ্ছে, এটা হচ্ছে ইনভার্ট। এটা যদি আমরা যদি শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। আর যদি এখান থেকে করতে চাই, যেহেতু সিলেক্টের অপশন, তাহলে সিলেক্ট থেকে ইনভার্স, এখানে ক্লিক করে দিলাম, তার মানে দেখেন আবার আগের মতো হয়ে গেল। অর্থাৎ ইনভার্স অর্থ হচ্ছে বিপরীত, তার মানে আমাদের বিপরীত কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। আর তারপরে এখানে সিলেকশনের যে এখানে আছে সিঙ্গেল রো মার্কিউ টুল, এটা হচ্ছে কি এক ক্লিক করলেই 1 পিক্সেল আমাদের সিলেকশন হবে। ঠিক একইভাবে এটাও ঠিক একইভাবে, এটা আমাদের উপর থেকে 1 ক্লিক, অর্থাৎ আমাদের হাইডলিভাবে 1টা পিক্সেল সিলেকশন হচ্ছে। আর ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তারপর আরও এখানে আছে আমাদের লেসো টুল। লেসো টুল হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড টুল, যেমন ইচ্ছা তেমনভাবে এটা নিয়ে চলে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে আমাদের লেসো টুল। আরও সিলেকশনগুলো আছে এখান থেকে, ম্যাজিক, কুইক সিলেকশন, এগুলো সামনে দেখবো আমরা। তারপরে দেখেন এখানে পলিগনাল টুল, লেসো টুল। পলিগনালটা হচ্ছে কি ওইটা, এই যে একটা মনে হয় যেখানে ক্লিক দেবো আমরা সেখানে কিন্তু এটা অটোমেটিক্যালি
ধরে নিচ্ছে। এটা জি। হচ্ছে, এটাও দেখেন সিলেকশন হচ্ছে এক একটা। আমাদের যখন যে কাজে যেটা সুবিধা মনে হবে আমরা তখন সেটা ব্যবহার করব। সবগুলোরই একই রকম কাজ, যখন ম্যাগনেটিক হচ্ছে আপনার চৌম্বকের মতো কাজ করবে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে। এখানে সরাসরি আসলে কাজটা করতেছে না। এটা হচ্ছে আপনারা বাসায় এটা নিজে নিজেই দেখবেন। এটাই, এটা হচ্ছে সিলেকশন। আর যদি আমরা ক্লাস মেডেল ধরতে গেলে আজকে আমাদের ক্লাসের যেগুলো যেগুলো আছে প্রত্যেকটাই শেষ। কিন্তু আমরা যতটুকু কাজ শিখলাম আজকে, এই কাজগুলো থেকে আমরা একটা ছোট্ট কোনো কিছু একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করি। চলেন আমি বাংলাদেশের পতাকা তৈরি করার চেষ্টা করি যতটুকু আমরা শিখলাম। তাহলে বাংলাদেশের পতাকার জন্য আমরা নতুন একটা ডকুমেন্ট নিব। এখানে কত নিব কেউ কি বলতে পারেন? হাইট ওয়াইট বাংলাদেশের, হ্যাঁ 10:6। আমরা জানি বাংলাদেশের পতাকার যেটা হচ্ছে রেশিও, ওটা হচ্ছে ওয়াইড হচ্ছে 10 আর হাইট হচ্ছে 6। তাহলে আমি 10 দিলাম, এখানে 6 দিলাম। তারপর কি আমরা যদি ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করি 8 GB দেবো, যেটা যেটা প্রয়োজন ওইটা ঠিকঠাক করে নিয়ে নিব। পিন করতে চাইলে দিয়ে দিলাম, কিন্তু আমি ওকে দিলাম। কিন্তু এটা 100% জুম তো অনেক ছোট হয়ে গেছে। জি। কারণ এটা পিক্সেল ছিল, ইঞ্চিতে হবে। পিক্সেলে ছিল, আমরা ইঞ্চিতেও নিতে পারি পিক্সেলেও নিতে পারি, কারণ আমরা মাত্র 10টা পিক্সেল নিছি। সেক্ষেত্রে আমি পিক্সেলটা বাড়াই দিই, 1000 পিক্সেল দিলাম, এখানে 600 পিক্সেল দিলাম। আর কিন্তু খুব এমন বিশাল বড় পিক্সেল নিয়ে না, পিসি কিন্তু হ্যাং লাগে যাবে। এটাই কিন্তু বিশাল পিক্সেল। আর আমরা যদি ইঞ্চিতে অটোমেটিক্যালি কিন্তু ইঞ্চিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি এখানে 1000 নিলাম, 600 নিলাম, তাহলে কিন্তু বিষয়টা একই রকম দাঁড়াইলো। ওকে দিলাম, তাহলে যেটা আসতেছে এটা বাংলাদেশের পতাকা সাইজের একটা পেজ চলে আসছে। এখন আমি এখানে কালার অ্যাপ্লাই করব। কেউ বলেন যে কালার অ্যাপ্লাই করবো কীভাবে? যে কোনো একটাতে আমি একটা কালার ব্যাকগ্রাউন্ডে যেহেতু করবো, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম। এখানে আমি যতটুকু সম্ভব বাংলাদেশের কালারটা নিয়ে নিই। ওকে, এখন এখানে আমি হ্যাঁ কন্ট্রোল চাপ ব্যাক স্পেস, এটা ভালো বুঝতেছেন। তারা আমাদের কিন্তু এখন চলে আসছে বাংলাদেশের যে পুরা সবুজ কালারটা চলে আসছে। এখন আমি লাল কালারটা এখানে অ্যাপ্লাই করব কিভাবে কেউ বলেন? সার্কুলারটা নিব, সার্কেলটা নিব। তার মানে আমরা যে সিলেকশন করবো সার্কেলটা নিব। আমি এখান থেকে দিলাম একেবারে এক্সাক্ট গোল করার জন্য শিফট চাপলাম। আর আমি স্পেস চেপে ইচ্ছা মতো এটা সরাই নিতে পারি, এটা অনুমান করে আমি নিলাম। তারপর যেহেতু আমরা লাল কালার অ্যাপ্লাই করব, অল্টার চাপে ব্যাক দিলাম। ভাই এটা সেন্ট্রালি কি বসানোর কোনো সিস্টেম আছে? হ্যাঁ অবশ্যই সেন্ট্রালে বসার শর্ট অপশন আছে। আমি এটা সামনের ক্লাসে আপনাদেরকে আমি ডিটেলস দেখাবো। আপাতত আজকে যেহেতু ক্লাস মডিউল এতটুকুর মধ্যেই আমার মনে থাকাটা ভালো হবে। এটা সেন্টারের জন্য আমরা অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, এই যে উপরে এখানে যে অপশনগুলো দেখতেছেন, এটা হচ্ছে আমরা সেন্টারে বসাবো না কোথায় বসাবো, এটা সবগুলোই। যেহেতু একজন বলছেন সেন্টারে বসানোর ক্ষেত্রে, আমি তাও এটা দেখাই দিই। এখানে একটা লেয়ার নিতে হবে, যদিও লেয়ার নিয়ে আমরা আলোচনা করিনি। আমি লেয়ারের মধ্যে কালারটা অ্যাপ্লাই করলাম। তারপর দেখেন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি লেয়ার নিলাম, সরাসরি লেয়ার দিয়ে এটা করবো না, এটা ইলিশ টুল দিয়ে। আচ্ছা, সিলেকশনের তুলনায় এখান থেকে ওখান থেকেও করা যায়, এখান থেকে ভালো হবে। ওকে, দেখেন এই যে আমরা এখানে একটা, যেহেতু এটা দেখানোর বিষয় ছিল না, যেহেতু একজন ভাই বললো, তাও আমি একটু হালকা দেখাই দিচ্ছি। আমরা এখানে ইলিশ টুল থেকে নিলাম, এটা হচ্ছে সরাসরি একটা পাতের মাধ্যমে একটা শেপ হিসাবে নিছি। এটা যদি আমি মিডিলে নিতে চাই, পুরাটা আমরা সিলেক্ট করতে হবে। যেমন সিলেকশন পুরাটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ, পুরোটাই সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এই মুভ টুল আমরা কোনটা মুভ করব? বৃত্ত মুভ করব। তার মানে আমি এখানে বৃত্তটা সিলেক্ট করলাম। যখনই আমি বৃত্ত সিলেক্ট করছি ততক্ষণ কিন্তু এটা অ্যাক্টিভ ছিল না। যখন এটা বৃত্তটা সিলেক্ট করছি তখন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে এটা মিডিল দিলাম, এটা দুই পাশ থেকে মিডিল হইলো। আর যখন এটা দিলাম উপর নিচ মিডিল হইলো। ওকে, তাহলে এটা কিন্তু মিডিল হয়ে গেছে। এই সফটওয়্যারটা তো অনেক সহজ, আমাদের সফটওয়্যারগুলো একটু। হ্যাঁ, আর এই সফটওয়্যারে আমি গ্রুপের লিংক দিয়েছি। তাহলে ধরতে গেলে একদিক থেকে আমাদের ক্লাস এখানেই শেষ, কিন্তু এখন তারপর আমরা ক্লাসটা শেষ করব না, আমরা এখন কিছু আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত যা কিছু শিখলাম এখান থেকে আপনার মনে হচ্ছে কি কোনো প্রশ্ন আপনার মনে হচ্ছে কি? না স্যার, আপনারটা সহজ ছিল। ওকে, আমি চেষ্টা করছি আমার সব থেকে বেস্টটা দেওয়ার। এখন দেখেন বাড়ির কাজ,
বাড়ির কাজের বিষয়টা আমি দিয়ে দিই। বাড়ির কাজে আপনারা প্রত্যেকেই এভাবে একটা পতাকা তৈরি করবেন। যারা যারা সেভ করতে জানেন না, যদিও আজকে সেভ করার অপশন নাই, আপনারা তো, আমিও কিন্তু অনলাইনে ক্লাস করি 3Dর উপর। আমাদের ওখানে কি করা হয়, আমাদের স্ক্রিনটা সরাসরি শেয়ার করে কাজগুলো দেখাইতে হয়। কিন্তু আপনারা তো আমাকে স্ক্রিন শেয়ার করুন, যারা ফোনে আছেন তারা কিভাবে কাজগুলো সরাসরি আমাকে দেখাবেন। সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি আমাকে কাজটা দেখাইতে চান, সেক্ষেত্রে আপনারা পিসিতে থাকবেন এবং সেক্ষেত্রে আমাকে সরাসরি দেখতে আপনার কোথায় ভুল হচ্ছে সেটুকু হয়তো আমি জাস্টিফাই করতে পারবো। এই জন্য একটু এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। আমরা পতাকাটা সেভ করবো এখানে ফাইল থেকে জাস্ট এই যে দেখেন সেভ থেকে ডেস্কটপ বা আপনারা যেখানে সেভ করতে চান। আর এখান থেকে আমাদের আপাতত লোড নেওয়ার জন্য জেপিজি এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সেভ। এটার স্ক্রিন রেকর্ডিংয়ে থাকলো, আপনারা এটা দেখে করে নিতেন। আমি ওকে দিলাম। এবার যদি আমি স্ক্রিনে যাই তাহলে দেখেন এই যে বাংলাদেশের পতাকা কিন্তু চলে আসছে ওয়েব বেস। ওকে, তাহলে আপনারা এটা বাড়ির কাজ করবেন। আর যারা হচ্ছে তাই বলে শুধু এটাই বাড়ির কাজ করবেন এটা না, শুরুর দিকে যারা ছিলেন তাদেরকে আমি বলছিলাম গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। আমি যতটুকু কাজ করলাম এগুলোর মধ্য থেকে আপনি ক্রিয়েটিভিটি দিয়ে কি কি তৈরি করতে পারেন সেগুলো আপনারা লক্ষ্য করতে পারেন, নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন। ওকে, তাছাড়া টুলগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করব, ভিডিওটা রিপিট করবেন যাতে আপনি টাইমটা একটু চেঞ্জ করা যায় স্যার? এই 4টা বদলে 5টা বা 6টা করা যায় স্যার? তখন মনে হয় আপাতত টাইমের বিষয়টা তো আমি এই দায়িত্বে নাই, এটা ম্যানেজমেন্টের দায়িত্বের ক্ষেত্রে আছে। সেক্ষেত্রে আমি টাইমটা আপনাকে ক্লিয়ার বলতে পারতেছি না। ওকে, আমি তারপর আলোচনা করব টাইম চেঞ্জিং এর বিষয়ে, যে আগামী ক্লাসে যখন অ্যাটেন্ড হবেন তখন আমাকে প্রশ্ন করেন, আমি বলে দিব। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা আপাতত এটা ক্লাস স্টপ করে দিলাম। স্টপ